আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক জঙ্গলে অদ্ভুত এক পিঁপড়ার বাসা, যেখানে আটকে ছিল এক ভয়ানক শয়তান। সময়ের ব্যবধানে এই শয়তানকে খুশি করতে সেখানে বলি দেওয়া হতো গ্রামের ছোট বাচ্চাদেরকে, যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দুই পুলিশ অফিসার ফেঁসে যায় কালো জাদু এবং লোভী মানুষের চক্রান্তে। এরপর তাদের সাথে কি হয়, তারা কি আদৌ সত্যটা উদ্ঘাটন করতে পারবে কিনা, এটাই জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম হিলাং। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্প। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক জঙ্গলে অদ্ভুত এক জায়গা দেখতে পাই, যেখানে খুবই অদ্ভুত আকৃতির একটা পিঁপড়ার বাসা ছিল। এই বিশাল আকৃতির পিঁপড়ার বাসা দেখছিল সেখানে দাঁড়িয়ে দুই ভাই বোন, মায়রা এবং মুনির। বড় ভাই মুনির এখানে মায়রাকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে এই পিঁপড়ার বাসাটার কাছে এসে নাকি এই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি গায়েব হয়ে গিয়েছিল, যে কিনা তখনই তার স্ত্রী সন্তানকে খুন করে এখানে পালিয়ে এসেছিল। তবে এতে মায়রা ভয় পায় না। তখন মুনির তাকে বলে যে সাহস থাকলে এটা স্পর্শ করে দেখাতে। মায়রা বাসাটি স্পর্শ করতে যাবে, তখনই মুনির তাকে ধাক্কা দেয়। ফলে মায়রার হাত অনেক জোরে পাথরের সাথে লাগে এবং তার হাত কেটে রক্ত বের হয়ে যায়। তবে এতেও তারা ভয় পায় না, উল্টে মায়রাই এখানে মুনিরকে ভয় দেখাতে থাকে। এরপর দুজন সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পাই পিঁপড়ার ওই বাসায় তখনও পর্যন্ত মায়রার রক্ত লেগেছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বহু বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মুনির এখন বড় হয়ে গিয়েছিল। বহু বছর পরে সে তার গ্রামে ফিরেছিল। গ্রামে গিয়েই সে সবার আগে যায় গোরস্থানে, যেখানে দাফন করা ছিল তার বোন মায়রার লাশ। তখনই সে গোরস্থানে ইউসুফ নামের একজন লোককে দেখে তার কাছে এগিয়ে যায়। এখানে মুনিরের ইউসুফের সাথে কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারি যে মুনির কোনো কারণেই ইউসুফের উপর ভীষণভাবে রেগেছিল। ইউসুফ এখানে তাকে বোঝাচ্ছিল যে অতীতে যা ঘটেছে সেগুলো ফেলে সামনের দিকে এগোতে হবে। তবে মুনির তো তাকে যে কোনোভাবে শায়েস্তা করতে চাইছিল। পরিবেশ বেশ গরম হয়ে উঠেছিল, তখনই সেখানে চলে আসে সিথি। সিথিও একজন পুলিশ অফিসার ছিল, যাকে মুনিরের সাথে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল একটা মার্ডার কেসের। গোরস্থানেরই এক পাশে লাশ পাওয়া গিয়েছিল, যে জায়গাটা দেখাচ্ছিল সিথি মুনিরকে। আমরা বুঝতে পারি মুনির খুবই দক্ষ একজন পুলিশ অফিসার ছিল। তবে তার সমস্যা হচ্ছে সে কারোর কথাই শুনতো না, সেই সাথে অনেক বেশি রুডও ছিল, যে ব্যাপারটা নিয়ে সিথির প্রথম দিনই মুনিরের উপর ভীষণ রাগ হয়। তখনই হঠাৎ মুনির দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট মায়রা। তবে পরক্ষণেই সে গায়েব হয়ে যায়। এখন ইউসুফকে আমরা দেখতে পাই, যে কিনা একটা গাড়িতে করে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আমরা জানতে পারি ইউসুফ নিজেও এই গ্রাম থেকে বহুদিন যাবৎ দূরে ছিল, সে ইজিপ্টে ছিল। সেই সাথে তার বাবার ব্যাপারেও আমরা জানতে পারি তার বাবা আকুব ছিল একজন কবিরাজ। আকুব ছোটবেলা থেকেই একজন মেয়েকে লালন পালন করে বড় করেছিল, যার নাম ছিল ওয়াঙ্গি। ইউসুফ এখানে ওয়াঙ্গির জন্য একটা গিফট নিয়ে এসেছিল, আর এ থেকেই আমরা বুঝতে পারি যে ইউসুফ মনে মনে ওয়াঙ্গিকে পছন্দ করত। দৃশ্য চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে মুনিরের সাথে দেখা হয় তাদের গ্রামেরই একজন মহিলা মাহেশ্বরীর। সে মুনিরকে দেখা মাত্রই চিনে ফেলে, আর এরপর তার সাথে কথা বলে মুনির যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই সে সেখানে মায়রাকে দেখতে পায়। তবে পরক্ষণেই দেখা যায় মায়রা নয়, সেখানে তো অন্য একজন বাচ্চা মেয়ে বসে আছে। এদিকে ইউসুফ বাড়িতে যাওয়ার পথে একটা দোকানে যায়। এই দোকানটি ছিল তার কাজিন আজরার। আজরার সাথে এত বছর পর দেখা হয়ে ইউসুফের বেশ ভালো লাগে। এখানে আজরা তাকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করে, তবে ইউসুফ সেগুলো নেয় না, বরং সে বলে পরবর্তীতে এসে সেই দোকান থেকে কেনাকাটা করবে। অন্যদিকে মুনির এবং সিথিকে দেখা যায়, যারা কিনা তাদের অফিসারের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে মুনির এবং সিথিকে বলা হয় একসাথে কাজ করার জন্য, যদিও এই ব্যাপারে তাদের দুজনেরই সম্মতি ছিল না। এখন বাধ্য হয়ে একসাথে কাজ তো করতে হয়। তবে মুনির দাবি করে যে এখন যে কেসে তারা একসাথে কাজ করতে চলেছে, সেই কেসের লিডার সে হতে চায়। তার এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স দেখে অফিসার ওই কথায় রাজি হয়ে যায়। ফলে সিথি এখানে কিছুটা রেগে যায়। এদিকে বাড়িতে পৌঁছে গিয়েছিল ইউসুফ। সেখানে পৌঁছাতেই তার মনে পড়ে যায় যে তার বাবা কিভাবে কবিরাজি করত। মূলত তার পছন্দ ছিল না তার বাবার এই কবিরাজি করা। তাই তো বাড়ির ভেতরে ঢুকে যখন সে দেখতে পায় যে তার বাবা তখনও এই সব কিছু করছে, তখন সে একটু মনক্ষুণ্ণ হয়। এ কারণে সে চলে যায় নিজের ঘরে।
এত বছর পরও ঘরটি এত পরিপাটি দেখে ইউসুফের বুঝতে বাকি থাকে না যে এটা ওয়াঙ্গি করেছে। তাই তো তখনই সে ওয়াঙ্গির ওই গিফটটা নিয়ে চলে যায় বাড়ির পেছনের দিকে। সেখানেই ছিল ওয়াঙ্গির একটা ছোটখাটো বাড়ি। সেখানে প্রথমে তো ইউসুফের ডাকে ওয়াঙ্গি সাড়া দিচ্ছিল না, তবে ইউসুফ জানতো ওয়াঙ্গি তার উপর রেগে আছে। এ কারণেই সে ওয়াঙ্গির কাছে ক্ষমা চাইতে থাকে। তখন ওয়াঙ্গি তাকে প্রশ্ন করে যে সে কেন 10 বছর পর ফিরে এলো। এই 10টা বছর ওয়াঙ্গি তার জন্য অপেক্ষা করেছে। সে তার বাবার উপর রাগ করে গিয়েছিল, তাহলে ওয়াঙ্গিকে কেন শাস্তি দিল? ইউসুফ তার কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে যে সে কখনোই আর ওয়াঙ্গিকে ছেড়ে যাবে না। ওয়াঙ্গিও এখানে তাকে মাফ করে দেয়। তখন ইউসুফ রুমাল দিয়ে ওয়াঙ্গির হাতে স্পর্শ করে আর এরপর তার হাতে তুলে দেয় তার আনা ওই গিফটটা। ওয়াঙ্গি এত দামি গিফট নিতে চাইছিল না, তবে ইউসুফ জোর করায় সে নিতে রাজি হয়ে যায়। আর এরপর দুজন বেরিয়ে পড়ে পুরো গ্রামটা ঘুরে দেখতে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াঙ্গি ছোটবেলা থেকেই অন্ধ ছিল। এখানে গ্রামের মধ্যে দিয়ে ঘোরার সময় ওয়াঙ্গি ইউসুফকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা অনেক ভালো মনের মানুষ, তাকে গ্রামের সকলেও সম্মান করে। তবে ইউসুফের কেন জানি মনে হচ্ছিল যে তার বাবার এই কবিরাজির জন্য এই গ্রামে তার শত্রুতা অনেক বাড়বে। এখন এই সকল কথাবার্তার মাঝে আমরা দেখতে পাই সেখানে একটা ব্যানার রয়েছে, যে ব্যানারে প্রজেক্ট হাইওয়ে বন্ধ করার জন্য বলা হয়েছিল। ওই সময় আমরা প্রজেক্ট হাইওয়ে নিয়ে একটা মিটিং দেখতে পাই, যে মিটিং এর প্রধান ব্যক্তিত্বে ছিল এই গ্রামের একজন ধনী ব্যক্তি জামিল। আমরা বুঝতে পারি প্রজেক্ট হাইওয়ের জন্য এই গ্রামে অনেকটা ক্ষতি হতে চলেছে, যেটা বুঝতে পারার পরও প্রজেক্ট হাইওয়ের জন্য জামিল সকলকে প্রেসার দিতে থাকে। তখনই আমরা গ্রামের একটা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে দুটো বাচ্চার মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। তখনই তাদের একজন টিচার রাশেদ এসে তাদেরকে থামায়। এখানে 4 জন বাচ্চা লড়াই করলেও সে মূলত 2 জন বাচ্চার উপর ভীষণভাবে রেগে গিয়েছিল। আর এর কারণ আমরা একটু পরেই বুঝতে পারি। মূলত এই দুটো বাচ্চা বাইরে থেকে এই গ্রামে এসেছিল, তাই তো গ্রামের কিছু লোকের মতো রাশেদও এই বাচ্চাগুলোকে সহ্য করতে পারত না। এই বাচ্চা দুটোর মধ্যে একজন ছিল মুসা। মুসার বাবা ছিল তায়েব। স্কুল থেকে তায়েবকে কল করে ডেকে পাঠানো হয়। তায়েব যখন স্কুলের জন্য বের হচ্ছিল তখনই সেখানে আসে মুনির এবং সিথি। তায়েবই মূলত ওই ব্যক্তি যে কিনা গোরস্থানে প্রথম ওই বাচ্চা মেয়েটির লাশ দেখেছিল, যার কেসের তদন্ত করছিল মুনির। তায়েব এখানে শুধুমাত্র তার ছেলে মুসার সাথে থাকতো। তবে 2 জন ব্যক্তির জন্য এত বড় বাড়ি দেখে মুনিরের সন্দেহ আরো বেশি বাড়তে থাকে। তাকে যখন প্রশ্ন করা হয় যে সে যখন লাশটি দেখেছিল তখন তো শনাক্ত করা হয়নি যে এটা ছেলে নাকি মেয়ে, তাহলে সে তার জবানবন্দিতে কিভাবে বলল যে একটা মেয়ে মারা গিয়েছে? এ কথার কোনো সোজা উত্তর না দিয়ে তায়েব সেখান থেকে চলে যায়। তাই তো এখান থেকে ইউসুফ বাড়িতে ফিরেই তদন্ত শুরু করে দেয় এই কেস নিয়ে। সে এই কেসের ব্যাপারে আরো ডিটেলসে ভাবার চেষ্টা করছিল, যে কারণে সে পুরনো কিছু কেস নিয়েও তদন্ত করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সিথিও বসে নেই, সেও তার খবরের মাধ্যমে আরো বেশি তদন্ত করছিল এই কেস নিয়ে। অন্যদিকে ইউসুফ চেষ্টা করছিল তার বাবাকে বুঝিয়ে এই কবিরাজির পথ থেকে সরিয়ে আনার, তবে তার বাবা তো তার কথায় কোনো রকম গুরুত্বই দেয় না। এখন পরদিন আবারও ক্রাইম স্পটে চলে আসে মনির এবং সিথি। সেখানে সিথির কাছ থেকে মনির এখন পর্যন্ত পাওয়া সকল তথ্য জানতে চায়। সবটা শোনার পর মনির এখানে বলে যে এই কেসের ব্যাপারে সে 3টা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছে। প্রথমত, লাশটা যেখানে পাওয়া গিয়েছে তার আশেপাশেই হচ্ছে বেআইনিভাবে বাইরে থেকে আসা লোকেরা থাকে, অর্থাৎ তায়েবের মতো লোকেরা। একজন বেআইনি ইমিগ্রেন্ট হওয়া সত্ত্বেও তায়েবের এত বড় বাড়ি দেখেও তার সন্দেহ হয়েছে। এছাড়া তায়েব যে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে এই ব্যাপারেও সে মোটামুটি নিশ্চিত। তবে সে খুন করেনি, তাহলে সে পুলিশ রিপোর্ট করতো না, তবে সে খুনির সাথে কানেক্টেড। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 3টা বাচ্চাকে দেখতে পাই, যাদের মধ্য থেকে একজন ছিল হাইকাল। হাইকাল হলো ইউসুফের ওই কাজিনের ছেলে, যার সাথে ইউসুফ এই গ্রামে আসা মাত্রই দেখা করতে গিয়েছিল। এখন হাইকাল তার 2 বন্ধুর সাথে যখন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন হঠাৎই তারা লক্ষ্য করে একটা ফাঁকা স্থানে রাশেদের গাড়ি দাঁড়িয়ে আছে। দুষ্টু প্রকৃতির হওয়ায় টিচার রাশেদের সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তাই তো তারা যখন রাশেদের সাথে তাদের এই স্কুলের একটা মেয়ে জান্নাতকে দেখতে পায় তখন তারা লুকিয়ে লুকিয়ে এই জিনিসটার ভিডিও করে রাখে। অন্যদিকে মুনির এবং সিথি তদন্ত করতে করতে পৌঁছে যায় জঙ্গলের মাঝে থাকা ওই বিশাল আকৃতির পিঁপড়ার বাসার কাছে। সেখানে তারা অনেকগুলো মোমবাতি দেখতে পায়, সেই সাথে সেখানে রক্তও লেগেছিল। মুনির জানায় এখানে অনেক আগে থেকেই মানুষ কালো জাদুর সাধনা করে। অনেক সময় এখানে পশু পাখির বলিও দেওয়া হয়, তবে তার সন্দেহ এখানে মানুষেরও বলি দেওয়া হয়। আর এই খুনগুলোর সাথে এই জায়গার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাই সে সিথিকে বলে এখান থেকে স্যাম্পল নিতে হবে।
তবে সিথি যখন স্যাম্পল নিতে যাচ্ছিল তখন সে সিথিকে আটকে দেয়, কেননা তার মনে পড়ে গিয়েছিল ছোটবেলার ওই ঘটনা। মায়রার হাত এখানে লাগার ফলে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছিল। এই কারণেই তো মুনির সিথিকে হাত দিতে দেয় না, বরং সে নিজেই স্যাম্পলগুলো কালেক্ট করে নেয়। এখন ওই দিন ছিল স্কুলের স্পোর্টস ডে, যেখানে উপস্থিত ছিল গ্রামের প্রায় সকলেই। এখন দৌড় প্রতিযোগিতার আগে হাইকালের বন্ধুরা ওই ভিডিও পাঠিয়ে দেয় রাশেদকে, যা দেখে টিচার রাশেদ অনেক বেশি ঘাবড়ে যায়। আর এটা বুঝতে পারা মাত্রই তাদের কাছে থাকা ফোনটি হাইকালকে ধরিয়ে দেয় তার বন্ধুরা এবং বলে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে। তখনই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। হাইকাল বাকিদের সাথে দৌড়াতে শুরু করে এবং তাদের পিছু করতে থাকে টিচার রাশেদ। এদিকে একই সময় হাইকালদের ছোট্ট স্টলের সামনে দাঁড়িয়ে ছিল ইউসুফ, যার কিনা হঠাৎই শরীর খারাপ করতে শুরু করে। যেদিকে নজর ছিল মুনিরের, তাই সে অন্য কোনো দিকে খেয়াল করতে পারে না। শেষমেশ দেখা যায় দৌড় প্রতিযোগিতার পর সকলে ফিরে এসেছে, শুধুমাত্র হাইকাল বাদে। হাইকালকে তার মা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই রাশেদের কাছে ছিল হাইকালের নিয়ে পালিয়ে যাওয়া ওই ফোনটি, যেটা হাতে পেয়ে রাশেদ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এখন ওই দিন রাত হয়ে যায়, হাইকালকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জঙ্গলের মাঝে হাইকালকে খুঁজে বেড়াচ্ছিল গ্রামবাসীরা। অন্যদিকে কালো জাদুর সাধনায় লিপ্ত ছিল ইউসুফ। এমন সময় জঙ্গলের মাঝে কাউকে একটা দেখা যায়। সকলে দৌড়ে চলে যায় পিঁপড়ার ওই বাসার কাছে, যেখানে দাঁড়িয়ে ছিল খুব অদ্ভুতভাবে ইউসুফ নিজে। তার হাতে রক্ত লেগেছিল এবং সেই সাথে ছিল একটা ব্যানার। এই দৃশ্য দেখে মুনিরের মনে পড়ে যায় ছোটবেলার কথা। সেদিন যখন মায়রার রক্ত এই পিঁপড়ার বাসায় লেগেছিল, তখন মায়রা পজেস হয়ে গিয়েছিল একটা জিনের দ্বারা, যে জিনকে ছাড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইউসুফের বাবার কাছে। ইউসুফও তখন তার বাবার সাথে মিলেই কালো জাদুতে তাকে সাহায্য করত, আর এটা করতে গিয়েই মারা গিয়েছিল মায়রা। এ কারণেই মূলত মুনির এখনো পর্যন্ত ইউসুফ এবং তার বাবাকে ক্ষমা করতে পারেনি। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই ওই স্থানের ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে, তবে হাইকালকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখন এই সব কিছু নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য ইউসুফকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে, যেখানে ইউসুফ জানায় যে সে ওই স্থানে কিভাবে পৌঁছালো এই ব্যাপারে তার কোনো কিছুই মনে নেই। তবে সে হাইকালকে খোঁজার জন্য অথবা এই ধরনের কেসের ইনভেস্টিগেশনের জন্য সে সব ধরনের সাহায্য করতে রাজি আছে। এখানে মুনির তো তাকেই দোষী বানাতে পারলে বেঁচে যায়, তবে সিথি চাইছিল তার সাহায্য নিতে, বিশেষ করে হাইকালকে বাঁচানোর জন্য। কেননা হাইকাল যখন গায়েব হয়েছিল তখন ইউসুফ তো তাদের সামনেই ছিল এবং সে অসুস্থও হয়ে পড়েছিল। এই ব্যাপারে জিজ্ঞাসা করতে ইউসুফ বলে সে যা বলতে চলেছে তা তারা বিশ্বাস করবে না। মূলত ওই সময় তার কিছু একটা হয়ে গিয়েছিল এবং সে তার কল্পনায় দেখতে পেয়েছিল হাইকাল বিপদে রয়েছে। এ কারণেই গত রাতে সে হাইকালকে খোঁজার জন্যই ওই জঙ্গলে গিয়েছিল এবং সেখানকার পিঁপড়ার বাসার উপরই সে হাইকালের কাপড়ের ওই টুকরোটা পেয়েছিল, যেটা দেখে লোকেরা মনে করেছিল যে এটা হয়তো বা ব্যানার। অর্থাৎ ইউসুফ এই ব্যাপারটা এতক্ষণ যাবৎ লুকাচ্ছিল, কারণ তার উপর কেউ বিশ্বাস করবে না। তবে সত্যি কথা বলার পরও তো মুনির তার উপর বিশ্বাস করে না, যা দেখে ইউসুফ বলে যে পুরনো কথা নিয়ে সে আর কতদিন রাগ ধরে রাখবে। যে কথা বলা মাত্রই মুনির এবার রেগে যায় এবং ইউসুফের গায়ে হাত তুলতে যায়, তবে তাকে কোনো মতে সামলে নেয় সিথি। সিথি এখানে মুনিরকে বোঝায় যে হতে পারে ইউসুফ মিথ্যা বলছে, হতে পারে তার এরকম কোনো শক্তি নেই যে সে কল্পনায় কিছু দেখতে পাবে, তবে এই কেসের জন্য তাকে তাদের প্রয়োজন হবে। এছাড়া ফরেন্সিক রিপোর্টও আসা এখনো বাকি, তাদের কাছে কোনো রকম প্রমাণ নেই ইউসুফের বিরুদ্ধে। তখনই চলে আসে ফরেন্সিক রিপোর্ট এবং তারা জানতে পারে যে ওই কাপড়ের উপর যে রক্ত লেগেছিল সেটা কোনো মানুষের নয়, বরং একটা মুরগির রক্ত। ফলে তাদের কাছে আর এমন কোনো এলিমেন্ট থাকে না যা দিয়ে তারা ইউসুফকে আটকে রাখতে পারত। এদিকে ইউসুফকে নেওয়ার জন্য পুলিশ স্টেশনে এসে অপেক্ষা করছিল তার বাবা এবং ওয়াঙ্গি। তারা ইউসুফকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে তখনও পর্যন্ত জঙ্গলের মাঝে হাইকালকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল তার মা আরজু এবং তার বোন হাজরা। এখন এদিকে আমরা দেখতে পাই মুনিরদের অফিসার অর্থাৎ এএসপি জড়িত ছিল জামিলের সাথে। জামিল চাইছিল গত মার্ডার কেসটার ইনভেস্টিগেশন অফ করাতে, তবে এখন যেহেতু হাইকালকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই এই কেসটি আরো বেশি স্ট্রং হতে চলেছিল। যে ব্যাপারটা ভেবে জামিল এবং এএসপি দুজনই চিন্তায় পড়ে যায়। এদিকে এই কেস নিয়ে খুবই সিরিয়াস ছিল মুনির এবং সিথি, তবে তাদের অনেক ক্ষেত্রেই মতের অমিল ছিল। মুনিরের মতে এই দুটো কেস জড়িত, তবে সিথি এমনটি মনে করছিল না। এখন সিথি পুলিশ স্টেশন থেকে যায় তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। সেখানে মাহেশ্বরীর মাধ্যমে সে জানতে পারে যে স্পোর্টসের দিন তার ছেলের ফোনটি কোথাও একটা হারিয়ে গিয়েছে। তার তো মনে হয় এটা কেউ চুরি করেছে,
অর্থাৎ সেই ফোনটির কথা বলা হচ্ছিল যে ফোনটি দিয়ে রাশেদের ভিডিও করা হয়েছিল। আর আমরা তো জানি ওই ফোনটি নিয়েই পালাচ্ছিল হাইকাল, যেটা এখন রাশেদের কাছে রয়েছে। তাহলে হাইকালকে কে কিডন্যাপ করেছে? আপাতত আমরা রাশেদকে দেখতে পাই যে কিনা ওই ফোনটি নিয়ে যায় একটা কম্পিউটারের দোকানে এবং সেখানকার একজন লোককে বলে এটা তার পুরনো ফোন, যে ফোনটির পাসওয়ার্ড সে ভুলে গিয়েছে, তাই সে যেন ফোনটি অন করে দেয়। লোকটি এখানে বলে এর জন্য কিছুটা সময় প্রয়োজন, তাই রাশেদ সেখানেই অপেক্ষা করতে থাকে ফোনটি ওপেন হওয়ার জন্য। অন্যদিকে ইউসুফের পুলিশকে সাহায্য করাটা ভালো লাগছিল না তার বাবার। তখন ইউসুফ বলে যে তারও উচিত যদি সে হাইকালের কিডন্যাপের ব্যাপারে কোনো কিছু জেনে থাকে তাহলে সেটা যেন সে পুলিশকে বলে। তবে তার বাবা এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে বরং তার হাতে তুলে দেয় খাবার, যেটা সে নিয়ে যেতে বলে ওয়াঙ্গির জন্য। এটা নিয়ে একসাথে খাবার খাওয়ার সময় ইউসুফ এখানে ওয়াঙ্গিকে বলে যে সে যেন তাদের বাবাকে বোঝায় তার বয়স হয়েছে, সেই সাথে সে অনেকটা অসুস্থ, তাই এখন যেন অন্তত পক্ষে সেই কবিরাজি বন্ধ করে দেয়। ওয়াঙ্গি এই ব্যাপারগুলো নিয়ে তাকে চিন্তা করতে নিষেধ করে। এদিকে ওই মুরগিটাকেও খুঁজে পাওয়া গিয়েছিল যার রক্ত পাওয়া গিয়েছিল ওই কাপড়ে, যে ব্যাপার নিয়ে আলোচনা করছিল মুনির এবং সিথি। এভাবেই আলোচনা করে গাড়িতে যাওয়ার সময় হঠাৎই মুনির সামনে একজন মা এবং মেয়েকে দেখতে পায়, যাদেরকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতেই সে দেখতে পায় মেয়েটির স্থানে রয়েছে মায়রা। তবে পরক্ষণেই সে দেখতে পায় সেখানে মায়রা নয়, বরং রয়েছে ওই মহিলার মেয়ে। তার এই অদ্ভুত আচরণ সিথিও লক্ষ্য করছিল। এখন এই পুরো গ্রামে মুরগির ফার্ম ছিল শুধুমাত্র একজন ব্যক্তির, আর তার নাম হলো স্টিভেন। স্টিভেন খুবই ধনী একজন ব্যক্তি ছিল, যার বাড়িতে তদন্ত করতে গিয়ে পৌঁছায় মুনির এবং সিথি। সেখানে গিয়ে তারা স্টিভেনের সাথে কথা বলে, যেখানে মুনির জানতে চায় যে তার ফার্ম থেকে কোনো মুরগি চুরি হয়েছে কিনা। তবে এতগুলো মুরগির মধ্য থেকে কোনো একটা মুরগি চুরি হয়েছে কিনা এই ব্যাপারে শিওর স্টিভেন কিছুই বলতে পারে না। তখন মুনির লক্ষ্য করে যে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার ফুটেজ দেখতে চাইলে স্টিভেন তা দিতে চায় না, কেননা এটা ছিল তার প্রাইভেসি পারপাসের জন্য। শুধুমাত্র একটা মুরগি চুরির ক্ষেত্রে সে এটা দিতে বাধ্য না। সে এখানে তার 2 কর্মচারীকে ডাকে, যারা কিনা গতরাতে এই মুরগি দেখার দায়িত্বে ছিল। তাদের মধ্য থেকেই একজন ছিল সিথির খবরই। তাদের চোখের এই ইশারা মুনিরের নজর এড়ায় না। এখন সেখান থেকে মুনির চলে যায় তায়েবের বাড়িতে, যেখানে মুসা একা ছিল। মুসার সাথে মুনির একাকী কিছু কথা বলতে চাইছিল, যে কারণে সিথি পাশে সরে যায়। তবে মুসার সাথে কথা বলে তাদের খুব একটা লাভ হয় না। শুধুমাত্র তারা জানতে পারে যে তায়েব এমন কোনো কাজ করে যার জন্য তাকে প্রায় জঙ্গলে থাকতে হয়। এখন মুসার সাথে কথা বলা শেষ করে তারা দুজন রওনা হয় হাইকালের বাড়ির উদ্দেশ্যে, যেখানে পথে মুনির জানতে চায় যে সিথি স্টিভেনের ব্যাপারে আর কিছু জানে কিনা, যেটা সে লুকাচ্ছে। তবে সিথি এই ব্যাপারে স্পষ্টভাবে অস্বীকার করে। তারা দুজন গিয়ে পৌঁছায় হাইকালের বাড়িতে, যেখানে হাজরা দরজা খোলে। তারা এখানে হাইকালের ফোনের ব্যাপারে জানতে এসেছিল। হাজরা জানায় ওই দিন স্কুলের স্পোর্টসে হাইকাল ফোন নিতে ভুলে গিয়েছিল, সেটা এখনো তার ঘরেই আছে। সিথি ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয়, এটা তাদের ইনভেস্টিগেশনে সাহায্য করতে পারে। এদিকে ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইউসুফ কিছুতেই ঘুমাতে পারছিল না। ঘুমাতে গেলেই সে খুব উদ্ভট কিছু স্বপ্ন দেখছিল। সে দেখতে পায় হাইকাল দৌড়ে পালাচ্ছে, তবে তার মাথাটি রয়েছে উল্টো, অর্থাৎ তার মুখ রয়েছে পেছনের দিকে, যা দেখে ঘাবড়ে গিয়ে ইউসুফের ঘুম ভেঙে যায়। তাই সে ঘরের বাইরে এসে এই সব কিছু নিয়েই ভাবছিল। এমন সময় সে কিছু শব্দ শুনতে পায়। ওয়াঙ্গি থালা বাসন ধুতে গিয়ে সেগুলো ফেলে দিয়েছিল, তাই তাকে সাহায্য করতে ছুটে আসে ইউসুফ। এখানে বসে কথা বলার সময় ইউসুফ ওয়াঙ্গিকে তার স্বপ্নের ব্যাপারে জানায়। তার এই কল্পনা এবং স্বপ্নের কথা শুনে ওয়াঙ্গি বেশ অবাক হয়। অন্যদিকে রাতের বেলা মুনিরকে কল দেয় তার মেয়ে, যেখান থেকে আমরা জানতে পারি যে মুনির এবং তার স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছে, যে কারণে তার মেয়ে কিছু সময়ের জন্য তার মায়ের কাছে থাকে, কিছু সময়ের জন্য বাবার কাছে থাকে। এখন পালা এসে গিয়েছিল তার বাবার কাছে থাকার। তবে মুনির অনেক ব্যস্ত থাকায় এখনই সে তার মেয়েকে নিজের কাছে আনতে চাইছিল না, যে ব্যাপারটা একটুও বোঝার চেষ্টা করে না তার স্ত্রী। সে মুনিরকে বলে এই ব্যস্ততার কারণেই সে তাকে হারিয়েছে, এবার যেন সে অন্তত পক্ষে তার মেয়েকে না হারায়। এই সব কিছু নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় মুনির। অন্যদিকে আমরা দেখতে পাই নদীপথে বেআইনিভাবে এখানে আনা হচ্ছিল ইল্লিগাল ইমিগ্রেন্টদের, যাদেরকে এই এলাকায় ঢুকতে এবং এখানে থাকতে সাহায্য করছিল তাইব। তবে এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সে তাদেরকে নিষেধ করে আর কোনো গ্রুপকে এখানে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা সিথিকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে স্টিভেনের ফার্মে পৌঁছে গিয়েছিল। সেখানে সে তার খবরের সাহায্য নিয়ে পৌঁছে যায় স্টিভেনের সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমে। সেখান থেকে সে ওই রাতের সকল ফুটেজ নিজের কাছে নিয়ে নেয়।
আর এরপর আবারও কিশোরের সাহায্যে সে কোনো মতে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসে এবং ওই ফুটেজ নিয়ে সরাসরি চলে যায় মুনিরের কাছে। সেখানে তারা বুঝতে পারে যে এই ফুটেজে দেখা যাচ্ছে জামিলের ছেলে কামিলকে, যে কিনা মুরগি নিতে ওই দিন ওই ফার্মে গিয়েছিল। এখন কিছুটা ইল্লিগাল ওয়েতে এই ফুটেজ পাওয়ার কারণে তারা এই ফুটেজ কোনো প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবে না। তবে এই ফুটেজ চুরি করার মাধ্যমে তারা অন্ততপক্ষে কোনো একটা ক্লু পেয়েছে, যে কারণে মুনির সিথিকে শাবাশি দেয় এবং আমরা বুঝতে পারি এই দুজনের সম্পর্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এখন পরদিন আমরা দেখতে পাই ওয়াঙ্গি মাহেশ্বরীর পায়ের ম্যাসাজ দিচ্ছে, যেখানে মাহেশ্বরী প্রজেক্ট হাইওয়ে নিয়ে কথা বলছিল। গ্রামবাসীরা প্রজেক্ট হাইওয়ের বিরুদ্ধে হওয়ায় তায়েব সহ কিছু লোকেরা মিলে বেআইনিভাবে বাইরে থেকে লোক আনছে। এই ইল্লিগাল ইমিগ্রেন্টের শোয়ের মাধ্যমে তারা এই প্রজেক্ট হাইওয়ে ঠিকই কার্যকারী করে ফেলবে, সেই সাথে খুব কম খরচে তাদেরকে দিয়ে এই সকল কাজও করাতে পারবে। এর ফলে এই গ্রামের স্থায়ী গ্রামবাসীরা আর সেফ ফিল করছে না। মাহেশ্বরী জানায় যে তাকে টাকা দিলেও সে নিজের জমি এই প্রজেক্ট হাইওয়ের জন্য দিবে না, কারণ এটা তার পূর্বপুরুষদের জমি। এই জমি তার কাছে যে কোনো অঙ্কের টাকার থেকেও বেশি মূল্যবান। এখন অন্যদিকে আমরা জামিলকে দেখতে পাই, যার ফোন রিসিভ করছিল না তার ছেলে কামিল। জামিল এখানে নিজের ছেলেকে নিয়ে বেশ চিন্তিত ছিল। তখনই আমরা দেখতে পাই একটা ঘরে বাঁধা অবস্থায় রয়েছে হাইকাল এবং সে এখানে চিৎকার করছে সাহায্যের জন্য। দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই হাইকালের মা আরজুকে। সে রাতের বেলা যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই মাঝরাতের সময় সে বাইরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, যা শুনে সে বেশ ঘাবড়ে গিয়েছিল। এমনিতেই জঙ্গলের পাশে বাড়ি হওয়ার কারণে এই ধরনের অভিজ্ঞতা তার প্রায়ই হতো, তবে এবার কিছুটা ভিন্ন অভিজ্ঞতা ছিল, কেননা বাচ্চার কান্নার আওয়াজ কিছুতেই থামছিল না। সে যখন দরজা খোলে তখনই সে চমকে ওঠে, কেননা তার দরজার সামনে রাখা ছিল একটা ছোট্ট বাচ্চা, যে কিনা কাঁদছিল। তাকে কোলে তুলে নেয় আরজু এবং আশেপাশে দেখার চেষ্টা করে যে কেউ আছে কিনা। এই দৃশ্য থেকে এটা তো নিশ্চিত হয় যে আরজুর দুই সন্তানের মধ্য থেকে কাউকে একটা সে কুড়িয়ে পেয়েছিল। তবে সেটা কে ছিল, হাজরা নাকি হাইকাল? দৃশ্য চলে আসে বর্তমানে। হাইকালকে হারিয়ে আরজুর অবস্থা বেশ খারাপ ছিল। হাজরার সাথে সে নিজের দুঃখের কথা শেয়ার করছিল। এমন সময় তাদের বাড়িতে আসে রাশেদ মূলত সেখানে এসেছিল হাইকালের ফোন নিতে। তবে হাইকালের ফোন তো আগে থেকেই পুলিশের কাছে। যে ব্যাপারটা জানার পর রাশেদ একটু ভয় পেয়ে যায় এবং দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই বাইরে বসে রাশেদের উপর নজর রাখছিল হাইকালের দুই বন্ধু রামেশ এবং খালিফ, যারা কিনা রাশেদ বের হওয়া মাত্রই তার পিছু করতে শুরু করে। অন্যদিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়েছিল কামিলকে, তবে তাকে জিজ্ঞাসাবাদ করেও কোনো কিছু পাওয়া যায় না। বোঝা যায় যে সে কোনো কিছু লুকাচ্ছে, তবে কি লুকাচ্ছে এটা বের করার আগেই মুনির এবং সিথির ডাক পড়ে এএসপির রুমে। এএসপি তাদের দুজনের উপরই ভীষণভাবে ক্ষেপেছিল, কেননা তাকে না জানিয়েই তারা কামিলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। সে বলে কামিলের বাবা কোনো সাধারণ মানুষ না, কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া তারা কিভাবে কামিলকে ধরে নিয়ে আসলো। তখন সিথি তাকে ওই সিসিটিভি ফুটেজের ব্যাপারে জানায়, যেটা শোনা মাত্রই এএসপি আরো বেশি রেগে যায়, কেননা তারা এক প্রকার ওই সিসিটিভি ফুটেজ চুরি করেছিল, তাও আবার এএসপি কে না জানিয়ে। তাই তো এএসপি বলে কামিলকে ছেড়ে দিতে, তবে তারা এই ব্যাপারে রাজি হচ্ছিল না। তখনই সেখানে চলে আসে জামিল সেখানে এসে উল্টোপাল্টা বলতে থাকে। তখন সিথি তাকে ওই প্রমাণ দেখাতে চাইলে জামিল বলে যে এখানে তো কামিলের চেহারা দেখা যাচ্ছে না, মূলত রাতের বেলা ক্যাপ পরে থাকায় কামিলের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। জামিল নিজেও বুঝতে পারছিল যে এটা কামিল, তবে সে এখানে পুরোপুরিভাবে অস্বীকার করে এবং পুলিশদের উপর রাগারাগি করে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে। এএসপিও এই ব্যাপারে পারমিশন দিয়ে দেয়, ফলে আর কোনো জিজ্ঞাসাবাদ করতে পারে না মুনির এবং সিথি। আরও একটা দিন পার হয়ে যায়, তবে হাইকালের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই তো পরদিন হাইকালদের বাড়িতে আসে ইউসুফ এবং ওয়াঙ্গি। তারা এখানে আরজুকে সান্ত্বনা দিতে এসেছিল। এখানে ইউসুফ তাকে দোয়া কালাম পড়তে শেষেতে নামাজ আদায় করতে বললেও ওয়াঙ্গি হাজরাকে বলে একটা বোতলে পানি নিয়ে আসতে, যা শুনে ইউসুফ একটু অবাক হয়। আর এরপর যখন সে দেখে ওয়াঙ্গি পানি পড়ে দিচ্ছে তখন তার ব্যাপারটা ভালো লাগে না। ওয়াঙ্গি পানি পড়ার আগে আরজুকে জিজ্ঞাসা করে যে হাইকালের বাবার নাম কি। তবে আরজু বলে যে ছোটবেলা থেকে কখনোই হাইকালের বাবা তার কোনো খোঁজ নেয়নি, তাই সে তার বাবার নাম উচ্চারণও করতে চায় না। এদিকে রাশেদের পিছু পিছু রমেশ এবং খালিদ পৌঁছে যায় একটা দোকানে, যেখানে তাদেরকে এইভাবে লুকিয়ে রাশেদের পিছু করতে দেখে নেয় তাদেরই স্কুলের আরেকজন শিক্ষিকা লাইলা। এই ব্যাপারে তখনই কল করে সিথিকে জানিয়ে দেয়, কেননা সিথি এবং লাইলা ছিল বেস্ট ফ্রেন্ড।
এবং লাইলা যে কোনোভাবে সিথিকে সাহায্য করার চেষ্টা করছিল। তাই তো এই ইনফরমেশন পেয়ে সিথি চলে যায় রমেশ এবং খালিফের কাছে এবং তাদের কাছে সবটা জানতে চায়। অন্যদিকে আমরা জামিল এবং কামিলকে দেখতে পাই। জামিলের সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই কামিল স্টিভেনের জন্য তার থেকে লুকিয়ে কিছু একটা করছে। কামিল এই ব্যাপারে অস্বীকার করলে জামিল বলে, তাহলে কি হাইকালের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা আছে যে সে হাইকালকে কিডন্যাপ করেছে? কামিল এই ব্যাপারেও অস্বীকার করে যে সে হাইকালের ব্যাপারে কোনো কিছুই জানে না। এদিকে বাইরে থেকে আসা ওই ইমিগ্রেন্টদের থাকার জন্য যে স্থান দেওয়া হয়েছিল সেখানে তদারকি করতে যায় মুনির। সে জিজ্ঞাসাবাদ করার সময় লক্ষ্য করে একজন মহিলা তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। তাই সে ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করে এবং হাইকালের ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে এই ছেলেটিকে দেখেছে কিনা। তবে ওই মহিলাটি এই ব্যাপারে মুখ খুলতে চায় না। আর এভাবেই খুঁজতে খুঁজতে মুনির পৌঁছে যায় সেই ঘরের সামনে যে ঘরের ভেতরে বেঁধে রাখা হয়েছিল হাইকালকে। তবে সে ওই ঘরের ভেতরে যেতে পারে না। সেখানে চলে আসে ইমিগ্রেন্ট কিছু লোকেরা, যারা খুব একটা সুবিধার ছিল না। এর উপর আবার মুনিরের কাছে ওয়ারেন্ট ছিল না, যে কারণে সে কোনো রকম কথা বাড়ায় না। এরই মাঝে তাকে কল করে কম্পিউটারের দোকানের ওই লোকটি, যার কাছে হাইকালের ফোন সে দিয়েছিল আনলক করার জন্য। সেই ফোনের ভেতরে একটা ভিডিও খুঁজে পেয়েছে, যেটা সে পাঠিয়ে দেয় মুনিরের কাছে। এটা দেখা মাত্র মুনির তখনই কল করে সিথিকে। সিথি নিজেও তখন রাশিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কেননা একে তো সে রমেশ এবং খালিফের কাছ থেকে সবটা জেনে নিয়েছিল। এর উপর আবার হাজরা তাকে কল করে জানিয়েছিল যে রাশিদ একবার তাদের বাড়িতে এসেছিল ফোনের খোঁজে। ফলে তারা দুজনই নিশ্চিত হয়ে যায় যে হাইকালের গায়েব হওয়ার পেছনে রয়েছে রাশেদ। তাই তারা দুজনই রওনা দেয় রাশিদের উদ্দেশ্যে। অন্যদিকে জামিল দেখতে পাই এএসপি স্টিভেনের সাথে দেখা করতে গিয়েছে, যেখানে এএসপি স্টিভেনকে জানিয়ে দেয় যে তাদের ভেতরেই কোনো একটা সাপ আছে, যে কিনা তাদের এই এরিয়ার সিসিটিভি ফুটেজ লিক করেছে। যা শুনে স্টিভেন তার লোকদেরকে বলে ওই সাপকে খুঁজে বের করতে। অর্থাৎ এবার বিপদে পড়ে গিয়েছিল সিথির ওই খবরই। দৃশ্য চলে যায় ইউসুফের কাছে। ইউসুফ বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে যে তার বাবা কেন ওয়াঙ্গিকে এই সব কিছু শিখিয়েছে, অর্থাৎ ঝাড়ফুঁক করা, পানি পড়ে দেওয়া, এই সব কিছু তো কুফরি কাজ। তবে তার বাবা এই ব্যাপারে কোনো রকম কথা বলতে চায় না। সেখানে থাকা একটা ফটো ফ্রেম থেকে ইউসুফ খুঁজে পায় আরজুর ছবি। তার মনে পড়ে যায় সে যখন ইজিপ্টে গিয়েছিল তখনও আরজুর বিয়ে হয়েছিল না, তাহলে এখন কিভাবে আরজুর দুটো বাচ্চা? সে তার বাবার কাছে জানতে চায় যে আরজুর বিয়ে কার সাথে হয়েছিল। তার বাবা এই ব্যাপারে কোনো কিছু বলে না, চুপ করে থাকে। এদিকে ততক্ষণে রাশিদের বাড়িতে পৌঁছে গিয়েছিল মুনির এবং সিথি। তারা দুজনই রাশিদের ওপর ভীষণভাবে রেগেছিল, কেননা জান্নাত রাশেদেরই স্কুলে পড়া একটা বাচ্চা মেয়ে। তাই তারা ঠিক করে যে তারা রাশেদকে গ্রেফতার করবে। তারা দরজায় নক করলে রাশেদ অনেক বেশি ঘাবড়ে যায়। মনে হচ্ছিল সে তখনও যেন কোনো কিছু লুকাচ্ছে। সে কিছুতেই চাইছিল না যে তারা বাড়ির ভেতরে প্রবেশ করুক। তাই তো মুনির জোরপূর্বক বাড়ির ভেতরে প্রবেশ করে। সে রাশিদের ওপর নজর রেখেছিল। অন্যদিকে সিথি যায় বাড়ির ভেতরটা চেক করতে, যেখানে সে বেডরুমের আলমারির ভেতরে পায় লুকানো জান্নাতকে। ফলে নাবালিকা মেয়ের সাথে এমন কিছু করার জন্য রাশেদকে গ্রেফতার করে নেওয়া হয়। সিথি যখন জান্নাতকে বুঝিয়ে বাঝিয়ে ঘর থেকে বের হচ্ছিল, তখন জান্নাতকে দেখা মাত্রই মুনিরের মনে হয় সেখানে দাঁড়িয়ে আছে তার বোন মাইরা। সে জান্নাতের স্থানে মাইরাকে দেখে অনেক বেশি ক্ষেপে যায় এবং কোনো কিছু না ভেবেই সে মারতে শুরু করে রাশেদকে। সে রাশেদকে প্রায় মেরেই ফেলছিল, তবে সিথি তাকে সঠিক সময় আটকে নেয়। হুঁশ ফিরে এলে সে জান্নাতের স্থানে জান্নাতকেই দেখতে পায়। তাই তো সে নিজেকে সামলে নেয়। এখন হসপিটালে ভর্তি করা হয় রাশেদকে। সেখানে সিথি তাকে জিজ্ঞাসা করে যে মুনিরের আজ কি হয়েছিল। তখন মুনির তার বোনের ব্যাপারে তাকে খুলে বলে। ফলে সিথি বুঝতে পারে যে মুনির কেন এত বেশি কানেক্টেড এই কেসটার সাথে। ওই দিনই আবার স্টিভেন দেখা করতে আসে জামিলের সাথে। সে তাকে বলে দেয় কামিলকে কন্ট্রোলে রাখতে। সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তখন জামিল বলে যে কন্ট্রোলের বাইরে তো তার বাড়ির সিসিটিভি ফুটেজ যাচ্ছে, তাই এই ব্যাপারে যেন সে চোখ রাখে। তখনই আমরা দেখতে পাই বিপদ বুঝতে পেরে সিথির ওই খবরই দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে সে সিথিকে এই ব্যাপারে খবর দিয়ে যায় যে তাদের ডিপার্টমেন্টেরই কেউ একজন স্টিভেনের সাথে জড়িত আছে, যে ব্যাপারটা সিথি মুনিরকেও জানায়। তবে তারা তো জানতো না যে ওই ব্যক্তি আর কেউ নয় বরং এএসপি। এখন দৃশ্য চলে যায় জামিলদের বাড়িতে, যেখানে অনেক রাত করে কামিল বাড়িতে ফেরে। তাকে এইভাবে রাত করে ফিরতে দেখে জামিল জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। কামিল বলে সে স্টিভেনের সাথে ছিল। একথা শুনে জামিল একটু অবাক হয়,
সে কামিলকে প্রশ্ন করে যে স্টিভেন কি এত দূর এসেছিল কামিলের সাথে দেখা করতে। কামিল এই ব্যাপারে হ্যাঁ বললে জামিল পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে কামিল তার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে, কেননা স্টিভেন তো আজ জামিলের সাথে ছিল, তার তো কামিলের সাথে দেখা করার কথাই না। এর উপর আবার অলরেডি স্টিভেন কামিলের উপর রেগে আছে, ফলে জামিল বুঝতে পারে যে তার ছেলের উপর নজর রাখা বেশি জরুরি। দৃশ্য চলে যায় হসপিটালে, যেখানে রাশেদের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল সিথি এবং মুনির। এরই মাঝে সিথির কাছে একটা কল আসে, যেটা রিসিভ করা মাত্রই সে চমকে যায়, কেননা ফাইনালি এতদিন পর হাইকালকে খুঁজে পাওয়া গিয়েছে, তবে জীবিত নয়, বরং মৃত অবস্থায় তাকে জঙ্গলের মাঝে কেউ ফেলে রেখে গিয়েছে। যে খবর পাওয়া মাত্রই ভীষণভাবে ভেঙে পড়ে আরজু এবং হাজরা। তাদের এই কান্নাকাটি দেখে মুনিরেরও ভীষণ রাগ হচ্ছিল। সে আসলে এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী করছিল। সে যদি আরেকটু আগে আগে কেসটা সলভ করত, তাহলে হয়তো বা তারা হাইকালকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারত। তখন সিথি তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছুর জন্য সে নিজে দায়ী নয়, বরং তাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল তারা সবটা দিয়ে চেষ্টা করেছে। এখন পরদিন সকালে আমরা জামিলদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে কামিল আসার পর জামিল তাকে জানায় যে গতকাল রাতে হাইকালকে জঙ্গলে খুঁজে পাওয়া গিয়েছে। তবে মজার বিষয় হলো জামিল এখানে বলে না যে হাইকাল মারা গিয়েছে, তবুও কামিল এখানে হাইকালকে লাশ হিসাবে উল্লেখ করলে জামিল তাকে ধরে বসে। সে এবার নিশ্চিত হয়ে গিয়েছিল যে হাইকালের মৃত্যুর পেছনে রয়েছে তার নিজের ছেলে অর্থাৎ কামিলের হাত, তাই তো সে কামিলকে মারতে থাকে। তবুও কামিল এটা স্বীকার করে না, বরং এই সব কিছুর জন্য সে স্টিভেনকে দায়ী করতে থাকে। তখনই সেখানে চলে আসে আরজু। এখানেই আমরা জানতে পারি হাইকালের বাবাকে। হাইকালের বাবা আর কেউ নয় বরং জামিল ছিল। আরজু এবং জামিল একটা অবৈধ সম্পর্কে ছিল, যার ফলে জন্ম হয়েছিল হাইকালের। এত বছর যাবৎ আরজু এবং জামিলের মধ্যে একটা ডিল হয়েছিল যে আরজু কাউকে বলবে না হাইকালের বাবাকে, এর বদলে জামিল তাদের যাবতীয় সব খরচ চালাবে। এর মাঝে আরজু জামিলের আশেপাশেও আসতে পারবে না। তবে এখন যেহেতু হাইকাল আর নেই, তাই আরজুর জন্য এই ডিল শেষ হয়ে গিয়েছে। সে এখানে জামিলকে বলে যে তার কারণেই হাইকালের মৃত্যু হয়েছে, তারই কোনো শত্রু হয়তোবা হাইকালের ব্যাপারে জেনে গিয়েছে এবং তাকে মেরে ফেলেছে। একথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা মুনির এবং সিথিকে দেখতে পাই, যারা কিনা পৌঁছে গিয়েছিল হসপিটালে। রাশেদ সুস্থ হয়ে হসপিটাল থেকে পুলিশ স্টেশনে আসবে এতটুকু ধৈর্যও তাদের মধ্যে ছিল না। তারা রাশেদের উপর প্রচণ্ড রেগেছিল, তাই তো তারা হসপিটালেই সকলের অগোচরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়, যেখানে রাশেদ স্বীকার করে নেয় যে সে সেদিন হাইকালের পিছু পিছু জঙ্গলে গিয়েছিল। সে তাকে আঘাত করে তার কাছ থেকে ফোনটিও নিয়ে নিয়েছিল, তবে এরপর সে আর কিছুই জানে না। হাইকাল জীবিত ছিল, তাই সে কোনোভাবে হাইকালের খুন করেনি। তবে সিথির মনে এখানে প্রশ্ন জেগেছিল। সে মানতেই পারছিল না জান্নাতের মতো একটা বাচ্চা মেয়ে স্বেচ্ছায় রাশেদের মতো একজন টিচারের সাথে সম্পর্কে জড়াবে। একটু আধটু মার খাওয়ার পর রাশেদ এখানে মুখ খোলে। সে জানায় সে কবিরাজকে টাকা খাইয়ে জান্নাতের উপর কালো জাদু করেছিল, আর এইভাবেই নিজের প্রেমে পাগল করে সে জান্নাতকে ব্যবহার করে এসেছে এতদিন। একথা শুনে সিথি আর মাথা ঠিক রাখতে পারে না। সে রাশেদকে বেশ কয়েকটা চড় মেরে মুনিরের সাথে বাইরে চলে আসে। তারা দুজনই এই সব কিছু জেনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, বিশেষ করে মুনির। তার এখানে নিজের বোনের কথা মনে পড়ে যায় যে এই সকল কবিরাজ এবং কালো জাদুর কারণেই তার বোনের মৃত্যু হয়েছিল। এই ব্যাপারে সে সিথির সাথে শেয়ারও করে। এই সময় সিথির কাছে একটা কল আসে এবং তারা জানতে পারে হাইকালের অটোপসি রিপোর্ট বেরিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জান্নাতের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে জান্নাত ওই তাবিজের জন্য একদমই পাগল হয়ে উঠেছিল। সে শুধুমাত্র রাশেদ স্যারকে চায়। তাকে শান্ত করার জন্য ডেকে আনা হয়েছিল ওয়াঙ্গি এবং আকুবকে। আকুব তখনের মতো জান্নাতকে শান্ত করে দেয় ঠিকই, তবে সে এটা বলে যে জান্নাতের পাগলামি কিছু সময়ের জন্য বেশ বেড়ে যাবে। তবে এই কালো জাদুর সাথে সে যদি লড়াই করতে পারে তাহলে সে খুব সহজেই সুস্থ হয়ে উঠবে। তা না হলে তার উপর করা এই তাবিজ অকার্যকর করার জন্য তাকে প্রয়োজন হবে যে কিনা তাকে তাবিজ করেছে, অর্থাৎ রাশেদকে। এখন এদিকে কেসের তদন্ত করতে করতে মুনির এবং সিথি পৌঁছে যায় আবারও ওই ইমিগ্রেন্টদের বাসস্থলে। সেখানে ওই মহিলার সাথে কথা বলে তারা তায়েবের বিরুদ্ধে অনেকটা তথ্য পায়। সেই সাথে ওই মহিলা তায়েবের আড্ডাখানাও তাদেরকে দেখিয়ে দেয়, যেটা ছিল ওই ঘর যে ঘরে বন্দি করে রাখা হয়েছিল হাইকালকে। এবার তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানকার দৃশ্য দেখে মুনির বুঝতে পারে হাইকালকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। ফলে তার আফসোস হতে থাকে যে সেদিন কেন সে ভেতরে প্রবেশ করেনি। অন্যদিকে জামিল ভয় পাচ্ছিল যে এই কেসে কোনোভাবে তার প্রজেক্টের কোনো ক্ষতি না হয়।
সেই সাথে সে কামিলকে নিয়েও ভয় পাচ্ছিল। তাই সে এএসপিকে বাধ্য করতে থাকে কেসটি বন্ধ করার জন্য। ফলে সে রেগেমেগে তখনই ডেকে পাঠায় মুনিরকে। সে মুনিরের কাছে জানতে চায় যে সে কেন এখনো পর্যন্ত কেসটি বন্ধ করেনি। রাশেদকে তো তারা ধরে নিয়েছে। তখন মুনির তাকে জানায় রাশেদ হাইকালের খুন করেনি, হাইকালের খুন অন্য কেউ করেছে। তবে এএসপি তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে চাইছিল যত দ্রুত সম্ভব এই কেসটি বন্ধ করতে, আর এই ব্যাপারেই সে প্রেসার দিতে থাকে মুনিরকে। ফলে মুনিরের এখানে সন্দেহ হয় যে এই সব কিছুর সাথে জড়িত আছে এএসপি। এই ব্যাপারে সে সিথির সাথে আলোচনাও করে। সিথিরও একই মত ছিল। ফলে তারা দুজনই ঠিক করে যে তারা এই সব কিছু নিয়ে তদন্ত করবে। তবে তার আগে সিথি মুনিরকে ইউসুফের সাথে দেখা করতে বলে। সে মূলত চাইছিল ইউসুফ এবং মুনিরের পাস্টের যত প্রবলেম আছে সেগুলো আগে সলভ হোক। মুনির যদি মন থেকে ইউসুফ এবং আকবকে মাফ করে দেয় তাহলেই একমাত্র সে স্বাভাবিক মস্তিষ্কে কেস সলভের কাজে লেগে পড়তে পারবে। তার বোনও হয়তোবা এমনটিই চায়। এ কারণেই হয়তো সে তাকে বারবার দেখা দিচ্ছে। এই সব কিছু নিয়ে মুনির অনেক বেশি ভাবে। সে বুঝতে পারে যে সিথি যা কিছু বলেছে সত্যিই বলেছে, আর সত্যিই তো অতীতকে আঁকড়ে ধরে রাখলে চলবে না। তাই সে সিদ্ধান্ত নেয় এবং তখনই রওনা দেয় ইউসুফ এবং আকবের বাড়ির উদ্দেশ্যে, যেখানে ইউসুফ একা ছিল। আকব মাত্রই এসেছিল জান্নাতদের বাড়ি থেকে, তার সাথে ওয়াঙ্গিও ছিল। এখানে ওয়াঙ্গিকে ইউসুফ বোঝানোর চেষ্টা করে যে তার আকবের দেখানো পথে চলা উচিত হচ্ছে না। যা শুনে ওয়াঙ্গি তাকে পাল্টা প্রশ্ন করে যে সে কিভাবে নিশ্চিত যে তার পথটি সঠিক। ওয়াঙ্গিকে রেগে যেতে দেখে ইউসুফ এখানে কথাটি থামিয়ে দেয় এবং তাকে প্রশ্ন করে যে সে ব্রেসলেটটি এখনো পর্যন্ত কেন পরেনি, যেটা সে তাকে গিফট করেছিল। এইসব নিয়ে তারা কথা বলছিল। এমন সময় সেখানে এসে পৌঁছায় মুনির। মুনিরকে দেখে ইউসুফ একটু ইতস্তত বোধ করলেও আমরা দেখতে পাই মুনির নিজে থেকে ইউসুফের সাথে কথা বলছে, যে ব্যাপারটা ইউসুফেরও ভালো লাগে। এরই মাঝে হঠাৎই ইউসুফের কিছু একটা হয়ে যায়। সে আবারও ছটফট করতে শুরু করে এবং ওই কল্পনা দেখতে থাকে। এবার সে কল্পনায় দেখতে পায় একজন মহিলাকে, যে কিনা ভারতীয়দের মতো পোশাক পরে ভারতীয়দের মতো ডান্স করছিল। তবে তার চেহারা দেখা যায় না। তবে ইউসুফ নিশ্চিত ছিল যে আবারও কেউ খুন হতে চলেছে। এখন এরপর আমরা হাইকালের জানাজা এবং দাফনের দৃশ্য দেখতে পাই, যেখানে বাকি সকলের সাথে উপস্থিত ছিল জামিলও। তবে সে তখনও পর্যন্ত কাউকেই জানায়নি যে হাইকাল তারই ছেলে। দাফন শেষে এখান থেকে সরাসরি কামিল চলে যায় তায়েবের সাথে দেখা করতে, যেখানে তাদের কথা থেকে এটা নিশ্চিত হয় যে কামিলই রয়েছে হাইকালের মৃত্যুর পেছনে। অর্থাৎ কামিলই হাইকালকে কিডন্যাপ করে রেখেছিল এবং সে তাকে খুন করেছে। তবে সে এখানে ভয় পাচ্ছিল কাউকে একটা নিয়ে, যে কিনা পুলিশের কাছে গিয়ে বলে দিতে পারে হাইকালের মৃত্যুর ব্যাপারে। আর সে ব্যক্তি কে ছিল এটা এখনই আমাদেরকে দেখানো হয় না। আপাতত আমরা দেখতে পাই অতীতের দৃশ্য, যেখান থেকে আমরা জানতে পারি জামিল এবং কামিলের স্টোরি। কামিলের মা খুবই গুন্ডা প্রকৃতির কিছু লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, যার ফলে এখন ওই গুন্ডারা ধাও করছিল জামিল এবং কামিলকে। জামিল একবার ভেবেও ছিল যে এইসবের মাঝে কামিলকে ফেলে রেখে সেও পালিয়ে যাবে। তবে পরবর্তীতে সে তার ছেলেকে একা ছেড়ে যেতে পারেনি, বরং সে সাহায্য চেয়েছিল স্টিভেনের কাছে। তবে স্টিভেনের কাছে এত টাকা ছিল না। সে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও টাকা পাওয়ার পথ সে তাকে বলে দেয়। এরপর থেকে জামিল কামিলকে নিয়ে একটা রিচুয়াল শুরু করে, যে রিচুয়াল সে করত ওই পিঁপড়ার বাসার কাছে। সেখানে মোমবাতি জেলে বিশেষ রিচুয়ালের মাধ্যমে পশু পাখি বলি দিত সে। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা কামিল এবং তায়েবকে কথা বলতে দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি যে কামিল সত্যি হাইকালকে কিডন্যাপ করেছিল। মূলত সে তাকে কিডন্যাপ করেছিল এটা জানার পর যে হাইকাল তার বাবারই ছেলে, অর্থাৎ তার ভাই। আর এই কারণেই সে তাকে কিডন্যাপ করে রাখতে চেয়েছিল। তবে সে কখনোই হাইকালকে খুন করতে চায়নি। হাইকাল ওই রাতে পালানোর চেষ্টা করেছিল, যাকে আটকাতে গিয়ে সে ভুলক্রমে হাইকালকে মেরে ফেলে। শুধুমাত্র হাইকালই না, বরং গোরস্থানে লাশ পাওয়া ওই মেয়েটিকেও খুন করেছিল কামিল। কামিল মূলত এই সকল বাচ্চা কাচ্চাদের কিডন্যাপ করছিল যাতে করে তাদের বিভিন্ন অঙ্গ সে পাচার করতে পারে। এর ফলে সে অনেক বেশি ইনকামও করছিল। তবে তার নিজের রাগের উপর কোনো রকম কন্ট্রোল ছিল না, যে কারণে সে বারবার ভুল করে চলেছিল। এই ব্যাপারে তায়েব বলে যে কামিল যেন এখন সবকিছু তার বাবাকে বলে দেয়, তা না হলে তারা বড়সড় বিপদে পড়বে। যা শুনে কামিল বলে যে সে যদি কোনোভাবে তার বাবাকে বলার ব্যাপারে ভাবে তাহলে এর পরের টার্গেট হবে তায়েবের ছেলে মুসা। এদিকে অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি মুনির এবং সিথিও বুঝতে পেরেছিল যে জামিলই হলো হাইকালের বাবা। তবে তারা এটাও বুঝতে পারে হাইকালের বোন হাজরা জামিলের মেয়ে নয়।
কেননা তাদের পাওয়া তথ্য মোতাবেক আরজুর সাথে জামিলের সম্পর্ক শুরু হয়েছিল হাইকালের জন্মের 1 বছর আগে। তবে হাজরা তো হাইকালের থেকে বেশ বড়। এর মানে আরজু সত্যি কথাই বলেছিল, হাজরা তার পালিত মেয়ে, সে তাকে কুড়িয়ে পেয়েছিল, অর্থাৎ দরজার বাইরে পাওয়া ওই বাচ্চা মেয়েটিই ছিল হাজরা। তারা এইসব নিয়ে ভাবছিল। অন্যদিকে কামিল গিয়েছিল জামিলের সাথে দেখা করতে, যেখানে জামিল কামিলের কথা থেকেই বুঝতে পারে যে কেন সে হাইকালকে কিডন্যাপ করেছিল। মূলত হাইকালকে জামিল পড়াশোনা করিয়ে নিজের থেকে দূরে রেখে মানুষ করতে চাইছিল, তবে কামিলকে নিজের কাছে রেখে সে একদমই খারাপ বানিয়ে ফেলেছিল। আর এই কারণেই কামিল হাইকালকে নিয়ে হিংসা করত। এখন দৃশ্য চলে যায় ইউসুফ এবং ওয়াঙ্গির কাছে। ইউসুফ যখন ওয়াঙ্গির জন্য খাবার নিয়ে এসেছিল তখন সে ঘর থেকে কিছু একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পায়। এটা মূলত ওয়াঙ্গি পড়ছিল একজন মহিলাকে সুস্থ করার জন্য। এ ধরনের কাজও যেহেতু শিরকের মধ্যে পড়ে, তাই ইউসুফ এখানে ওয়াঙ্গিকে বোঝানোর চেষ্টা করে। তবে ওয়াঙ্গি এখানে তার কথায় রেগে যায় এবং তার দেওয়া ব্রেসলেটটিও খুলে ফেলে। এই ব্যাপার নিয়ে পরবর্তীতে ইউসুফ এবং আকবের মধ্যেও বেশ কথা কাটাকাটি হয়। আকব বলতে চায় যে সে তো পুরোপুরিভাবে কালো জাদু করে না, তবে ইউসুফের মতে সাদা এবং কালো দুটো মিশ্রিত করলে কালোর পরিমাণই বেশি হয়। এছাড়া কোরআনে দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করা উচিত না। তবে আকব তার কথা মানে না। অন্যদিকে আমরা দেখতে পাই এএসপি এবং স্টিভেন মিলে মুনিরকে আটকানোর ফন্দি এঁটেছিল, যেখানে এএসপির হাতে ছিল মুনিরের মেয়ে হুসনার ফাইল, অর্থাৎ তারা এবার হুসনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এদিকে এই ব্যাপারে না জানা মুনির তো চলে যায় জামিলের বাড়িতে, যেখানে তার কথা দ্বারা তারা বুঝতে পারে জামিল স্টিভেনের সাথে জড়িত। সে যে কোনোভাবে স্টিভেনকে এই সব কিছু থেকে দূরে রাখতে চাইছিল। ফলে তাদের সন্দেহ হয় এবং সন্দেহে নিশ্চিত হওয়ার জন্য তারা তখনই চলে যায় তায়েবের বাড়িতে, যেখানে তায়েব কিছু বক্স নিয়ে কোথাও একটা যাচ্ছিল। সে মূলত এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তারা এই ট্রাকে ওই দড়িও দেখতে পায় যা দিয়ে বেঁধে রাখা হয়েছিল হাইকালকে। ফলে মুনির এখানে তাকে হুমকি দিয়ে যায় যে সে যেন কোনোভাবে এই গ্রাম ছেড়ে পালানোর ব্যাপারে না ভাবে, এমনটি হলে তাকে সাথে সাথে গ্রেফতার করে নেওয়া হবে। তবে সিথি এটা বুঝতে পারছিল না যে মুনির কেন তাকে তখনই গ্রেফতার করল না। তখন মুনির বলে যে তায়েব এইসব কাজে আছে তো ঠিকই, তবে সে মাস্টার মাইন্ড নয়, এর পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ, যাকে ধরার জন্য তায়েবকে ছেড়ে রাখতে হবে। আর ঠিক তখনই তারা দেখতে পায় তায়েব মোটরসাইকেলে করে কোথাও একটা যাচ্ছে, ফলে তারা তার পিছু করতে শুরু করে। দৃশ্য চলে যায় ইউসুফের কাছে, যাকে এখনো পর্যন্ত ওই কল্পনা তাড়া করে বেড়াচ্ছিল। সে ঠিক করে সে ওয়াঙ্গির সাথে সম্পর্ক সব ঠিক করে নিবে। এ কারণেই সে ওয়াঙ্গির কাছে যায় এবং ক্ষমা চায় যে আজ সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। ওয়াঙ্গিও এখানে তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা যে সকল কেস চলছে এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করে। ওয়াঙ্গি এখানে ইউসুফকে বলে যে সে কিছুতেই চায় না ইউসুফ এইসবের সাথে জড়াক, কেননা এতে করে তার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তবে ইউসুফ এখন আর নিজের জীবনের কথা ভাবছিল না। এছাড়া সে বুঝতেও পেরেছিল যে এবার সে কাকে কল্পনায় দেখছিল। এ কারণেই সেদিনই সে চলে যায় মাহেশ্বরীর বাড়িতে। তবে মাহেশ্বরী এখানে তার কথায় একদমই গুরুত্ব দেয় না। তার মনে হচ্ছিল প্রজেক্ট হাইওয়ের জন্য সে তার জমি দেয়নি বলেই হয়তোবা ইউসুফের মাধ্যমে ওই কোম্পানির লোকেরা তাকে ভয় দিচ্ছে। অন্যদিকে তায়েবের পিছু পিছু মুনির এবং সিথি পৌঁছে গিয়েছিল একটা গোপন স্থানে, যেখানে তায়েব বিভিন্ন ধরনের অনৈতিক ব্যবসা করত, বিশেষ করে অস্ত্র পাচারের। ফলে ধরা পড়ে যাওয়ার পর তায়েব অনেক বেশি ঘাবড়ে যায়। এখান থেকে মুনির এবং সিথি চলে যায় মাহেশ্বরীর বাড়িতে, যেখানে অলরেডি ইউসুফ উপস্থিত ছিল। ইউসুফ এখানে তাদেরকে জানিয়ে দেয় যে মাহেশ্বরী ওই ব্যক্তি যাকে নিয়ে সে এতদিন ধরে কল্পনা করছে। তো এখানে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সিথি তার বেস্ট ফ্রেন্ড লাইলার সাথে নজর রাখতে চাইছিল মাহেশ্বরীর উপর, যাতে করে তার কোনো বিপদ হলে তারা রক্ষা করতে পারে। অন্যদিকে মুনির এবং ইউসুফ চলে যায় জঙ্গলের ভেতরে। মাহেশ্বরী না হয়ে যদি ওই ব্যক্তি অন্য কেউ হয় তাহলে যাতে সেখানে কোনো স্যাক্রিফাইস হলে তারা তা আটকাতে পারে। এখন জঙ্গলের মাঝে ইউসুফের ঘুম এসে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো আচমকা মুনিরও সেখানে ঘুমিয়ে পড়ে। চোখ মেলতেই সে দেখতে পায় সে গাড়ির পেছনের সিটে বসে আছে এবং গাড়ির চারিপাশ দিয়ে দৌড়ে বেড়াচ্ছে তার বোন মায়রা। তাকে দেখে মুনির হতবাক হয়ে যায় এবং গাড়ি থেকে নেমে মায়রা কোথায় আছে তা দেখার চেষ্টা করে। তার পিছু পিছু সে জঙ্গলের মাঝে চলে যায়, যেখানে সে মায়রাকে এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তার কাছে এগিয়ে যায়। সে মায়রার কাঁধে হাত রাখতে যাবে, এমন সময় তার কাঁধে হাত রাখে ইউসুফ, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। তবে পরক্ষণে ঘুরে তাকাতেই সে মায়রার এক ভয়ানক রূপ দেখতে পায়,
যেটা দেখে সে ভয়ে পড়ে যায়। ইউসুফ তাকে কোনো মতে সামলায়। এমন সময় তারা চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পায়। দৌড়ে এসে দেখতে পায় মাহেশ্বরী মরে পড়ে আছে এবং তার পাশে বসে রামেশ কাঁদছে। দেখে মনে হচ্ছিল মাহেশ্বরীকে বিষ দেওয়া হয়েছে। সেখানে ইউসুফ টিভি চলতে দেখতে পায়, যে টিভিতে চলছিল ভারতীয় এক ডান্সের ভিডিও। এখন মাহেশ্বরীর খুন হওয়ায় পুরো গ্রামে এই ব্যাপারটা নিয়ে বেশ হইচই পড়ে যায়। পরপর 3টা খুন হলো, আর এখনো পর্যন্ত পুলিশ খুনিকে ধরতে পারেনি। তাই তো এখানে আবারও নিজেকে ব্লেম দিতে থাকে মুনির। তবে সিথি তাকে বোঝায়। আর এরপর তারা থানায় বসে যখন লাইলার সাথে কথা বলছিল, তখন আমরা দেখতে পাই এএসপি গোপনে তাদের কথা শুনছে। এদিকে স্টেশনে ধরে নিয়ে আসা হয়েছিল ইউসুফকে, কেননা তার উপরই এখন সন্দেহের কাঁটা ঘুরছিল। একে তো কে মারা যাবে এ ব্যাপারে সে আগে থেকেই বলতে পারছিল। এর উপর আবার খুন হওয়ার একটু আগেই মুনির নিজেকে ওই জঙ্গলে একা পেয়েছিল। যদিও মুনির ইউসুফকে বিশ্বাস করত, তবে আইনের চোখে তো প্রমাণ ছাড়া বিশ্বাসের কোনো মূল্য নেই। এখন অন্যদিকে আমরা জান্নাতকে দেখতে পাই, যে কিনা তার বাবা মায়ের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এমন সময় তাকে দেখে ফেলে হাজরা। জান্নাত এখানে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে নিয়ে যাওয়ার জন্য রাশেদের বাড়িতে। মূলত ওই তাবিজের কারণে জান্নাত যেন পাগল হয়ে উঠেছিল রাশেদের জন্য। তার বাবা মা এখান থেকে কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যায়। এদিকে মুনিররা ছেড়ে দেয় ইউসুফকে। দুপুরে খাওয়ার সময় ইউসুফের বাবা তাকে প্রশ্ন করে যে মুনির এবং তার মধ্যকার সকল সমস্যা দূর হয়ে গিয়েছে কিনা। ইউসুফ হ্যাঁ জানালে ওয়াঙ্গি বলে যে তবুও যেন সে সাবধানে থাকে, কেননা রাগ ধরে রাখা মানুষেরা ভয়ঙ্কর হয়। মাঝে মাঝে তাদেরকে দেখতে একদমই স্বাভাবিক লাগে, তবে মৃত্যুর আগ পর্যন্ত তারা তাদের প্রতিশোধ নেওয়া বন্ধ করে না। যা শুনে আকব বলে যে সে মানে মায়রার মৃত্যু কোনো না কোনোভাবে তাদের কারণেই হয়েছিল, আর এই কারণেই ইউসুফকে সাবধান থাকতে হবে। তার মধ্যে যে স্পেশাল পাওয়ার আছে, অর্থাৎ কল্পনা দেখার পাওয়ার, এই পাওয়ার সে যেন মানুষের উপকারে ব্যবহার করে, নিজের প্রয়োজনে না। একথা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা জামিলকে দেখতে পাই, যে কিনা এএসপির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, তবে সে কিছুতেই ফোন ধরছিল না। এমন সময় সেখানে কামিল আসে। তার কাছে ছিল ওই ফাইলটা, যেটা কিনা মাহেশ্বরীর কাছে ছিল। এই ফাইলের মধ্যে ওই সকল ইনফরমেশন ছিল যা জামিল সহ স্টিভেনকেও জেলে দিতে পারত। আর এই কারণেই কামিল মাহেশ্বরীকে মেরে এই ফাইলটি তার বাবার জন্য নিয়ে এসেছিল। তবে এতে খুশি হওয়ার বদলে তার বাবা তো ভীষণ চিন্তায় পড়ে যায়। একে তো আগে থেকেই 2টো মার্ডার কেস, এর উপর আবার এখন মাহেশ্বরীর কেসও। মাহেশ্বরী তো এমনিও তাদের ব্যাপারে অনেক কিছু জানতো, আর যদি তার মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে এইসব কিছু বেরিয়ে আসে, তাই জামিল এখানে প্রচন্ড চিন্তিত ছিল। সে তখনই কামিলকে সব জিনিসপত্র গুছিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কেননা সে বুঝতে পারছিল যে এবার তো তার ছেলেকে ফাঁসির হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। তবে কামিল এটা বুঝতে পারছিল না যে জামিলকে যতবারই সে খুশি করার চেষ্টা করুক না কেন, সে কখনো যেন খুশিই হয় না। সে উল্টে সবসময় তার উপর রেগে থাকে। এখন এদিকে মুনির এবং সিথিও বের করে ফেলেছিল যে এই পুরো মার্ডার কেসটি জড়িত রয়েছে প্রজেক্ট হাইওয়ের সাথে, যার দায়িত্বে রয়েছে জামিলের ডেভেলপমেন্ট কোম্পানি, অর্থাৎ সেই কোনো না কোনোভাবে এই মার্ডারগুলোর সাথে জড়িত। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো সে কেন নিজেরই সন্তান হাইকালকে খুন করবে? নিশ্চয়ই তার উপরেও কেউ রয়েছে। তখনই আমরা জামিলের বস অর্থাৎ স্টিভেনকে দেখতে পাই, যে কিনা এখন জামিলকে ছেড়ে প্ল্যান বি শুরু করতে চাইছিল। যেহেতু জামিল এবং কামিলের করা উল্টোপাল্টা কাজের কারণে তার প্রজেক্টে অনেক রকম বাধা আসছিল। এদিকে ইউসুফ বুঝতেই পারছিল না যে সে কিভাবে ওয়াঙ্গিকে নিজের মনের কথা বলবে। তবে ওয়াঙ্গি বুঝতে পারত যে ইউসুফ তাকে পছন্দ করে, সেই সাথে আকুবও এই ব্যাপারে জানত, যে কারণে সে প্রায় ওয়াঙ্গিকে নিজের বৌমা হিসাবেই সম্বোধন করত। এখন ওই দিনই সে ইউসুফের সাথেও কথা বলে, যেখানে ইউসুফও তার বাবা আকবকে জানিয়ে দেয় যে সে ওয়াঙ্গিকে পছন্দ করে। তখন আকব বলে যে সে ওয়াঙ্গিকে বিয়ে করতে পারে, তবে তার আগেই ওয়াঙ্গির পাস্টের ব্যাপারে তার সবটা জেনে নেওয়া উচিত। সে কোথা থেকে এসেছে, তার ইতিহাস কি, এই সব কিছু। তবে ইউসুফ বলে যে ওয়াঙ্গি যেমনটি সেরকম ভাবেই সে তাকে একসেপ্ট করে নিবে। যদি ওয়াঙ্গি তাকে অতীতের ব্যাপারে কোনো কিছু না বলতে চায়, তাহলে তাতেও তার কোনো সমস্যা নেই। একদিকে একটা সুন্দর সম্পর্কে শুরু হতে চলেছিল, অন্যদিকে আমরা দেখতে পাই যে মুনিরদের হাতে ওই ফাইল চলে এসেছিল, যার মাধ্যমে তারা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এএসপি এই সব কিছুর পেছনে রয়েছে, সেই জামিল এবং স্টিভেনকে সাহায্য করছে। এটা জানার পর তারা কিছু ফ্যামিলি ইমার্জেন্সির কারণে সিথির বাড়িতে যায়, যেখানে সিথির মায়ের সাথে মুনিরের প্রথমবারের মতো দেখা হয়। এখানে মুনির জানতে পারে যে সিথির বাবা একজন ডিটেকটিভ ছিল,
যার মৃত্যু ঘটেছিল এএসপির মতোই একজন লোকের কারণে, অর্থাৎ নিজেরই পার্টনার তাকে ধোঁকা দিয়েছিল। আর এই কারণেই সিথি জানায় যে সে এই টাইপের মানুষদেরকে অনেক ঘৃণা করে। তারা এখান থেকে সরাসরি চলে যায় জামিলের বাড়িতে, যেখান থেকে তখন বের হচ্ছিল এএসপি। তাকে এখানে দেখে মুনির তাকে প্রশ্ন করলে এএসপি বলে সে তার পার্সোনাল কাজে এখানে এসেছিল। মুনিরও যে বুঝতে পেরেছে যে এএসপি কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত, এটা মুনির এখানে তার ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে ফেলে। এরপর সে ভেতরে যায় এবং জামিলের সাথে কথা বলে। সেই প্রজেক্টের জন্য যে তিনটা মার্ডার করেছে এবং এই প্রজেক্টের ফলে এই গ্রামের কত বড় ক্ষতি হতে চলেছে, এই সব কিছু ব্যাখ্যা করে মুনির, তাও আবার জামিলের সামনে। তবে জামিল তো আগে থেকেই প্রস্তুত ছিল। সেও এখানে এমন এমন সব কথা বলে যার ফলে মুনির তাকে কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। অন্যদিকে আমরা ইউসুফকে দেখতে পাই যে কিনা রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিল। আচমকাই আবারও তার শরীর খারাপ হতে শুরু হয়। তার চোখগুলো পুরোপুরিভাবে সাদা হয়ে যায়। এবার সে যে কল্পনা দেখছিল সেটা ছিল বেশ অদ্ভুত। সেখানে সে একটা মেয়েকে দেখতে পায়, যাকে ঘিরে নাচছিল এক ভয়ঙ্কর দেখতে ব্যক্তি। তাকে দেখতে কিছুটা শয়তানের মতো। এই কল্পনা দেখে ইউসুফ ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে মুনির পুলিশ স্টেশনে পৌঁছানো মাত্রই হতবাক হয়ে যায়। সেখানে তার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল তার এক্স ওয়াইফ। মূলত এই সময়টা তার মেয়ের দায়িত্ব নেওয়ার ভার ছিল মুনিরের উপর। তবে মুনির এই মুহূর্তে তার মেয়েকে এই স্থানে আনতে চাইছিল না। এমনিতেই বাচ্চারা কিডন্যাপ হচ্ছে এবং খুন হচ্ছে, এই সব কিছুর মাঝে মুনির কখনোই নিজের মেয়েকে বিপদে ফেলতে চায়নি। তবে তার স্ত্রী তো কোনো কিছু শুনতেই রাজি ছিল না। তার মনে হচ্ছিল মুনির হয়তোবা তার দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছে। মুনির নিচে দাঁড়িয়ে তার স্ত্রীর সাথে তর্ক করছিল। অন্যদিকে তার মেয়ে ছিল উপরে সিথির কাছে, যাকে এখানে দেখা মাত্রই এসপি তাকে চিনে ফেলে। এসপি যেন তাকে এখানে দেখে ভীষণ খুশি হয়ে যায়। নিজে থেকেই পাখি তার কাছে ধরা দিয়েছে। এরই মাঝে মুনির উপরে চলে আসে। সেখানে অলরেডি তার জন্য অপেক্ষা করছিল ইউসুফ। ইউসুফ এখানে মূলত ওই কল্পনার ব্যাপারেই তাকে বলতে এসেছিল। এখন মুনির এবং সিথি বসে যায় তার কল্পনার ব্যাপারে শুনতে। তবে এবারকার এত অদ্ভুত কল্পনার কথা শুনে মুনির এবং সিথি পর্যন্ত অবাক হয়ে যায়। তারা কি লিখবে অথবা কার ব্যাপারে খোঁজ নিবে, এই ব্যাপারে কিছু বুঝতেই পারছিল না। অন্যদিকে বাড়িতে আমরা আকুবকে দেখতে পাই, যে কিনা কাপড় নাড়তে গিয়ে দেখতে পাই রোদ্রের মাঝে অদ্ভুত কিছু জিনিস শুকাতে দিয়েছে ওয়াঙ্গি। সে মূলত এখানে বিষাক্ত পাতা এবং তার বীজ শুকাতে দিয়েছিল, যেটার ব্যাপারে সে জিজ্ঞাসা করার জন্য সেটা নিয়ে ওয়াঙ্গিকে ডাকতে থাকে। তবে ওয়াঙ্গি ভেতর থেকে কোনো সাড়া না দিলে সে ভেতরে প্রবেশ করে, যেখানে ভেতরে ওয়াঙ্গি কোথাও ছিল না। এখানে সে সিঁড়ির উপরে একটা রুমের দরজা দেখতে পায়, যেটা পর্দা দিয়ে ঢাকা ছিল। কৌতূহলের বশে আকুব সেদিকে এগোচ্ছিল, এমন সময় পিছে থেকে ডাক দেয় ওয়াঙ্গি। ওয়াঙ্গি মূলত গোসলে গিয়েছিল। আকুব এখানে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে এই অদ্ভুত পূজার ফুল সেই সাথে বিষাক্ত বীজ রোদ্রে শুকাতে দিয়েছে। উত্তরে ওয়াঙ্গি জানায় সেই ইঁদুরগুলোকে মারার জন্য, যেগুলো তাকে বেশ কিছুদিন ধরে বিরক্ত করছে। একথা শুনে আকুব সেখান থেকে চলে যায়। তবে তখনই ওয়াঙ্গির মুখে দেখা যায় এক রহস্যজনক হাসি। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই কামিলকে, যে কিনা তার বাবার কথা মতো তায়েবের সাথে এক স্থানে গা ঢাকা দিয়েছিল। তবে তায়েবের সাথে সেখানে পৌঁছে যায় এএসপি, যাকে দেখে কামিলের আর বুঝতে বাকি থাকে না যে তার বাবা আবারও তাকে ধোঁকা দিয়েছে। তবে জামিল তো এইসবের কিছুই জানতো না। সে তো বরং স্টিভেনকে দেখতে পাই, যে কিনা এই পুরো প্রজেক্ট হাইওয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছিল। অর্থাৎ সে এখন আর জামিলকে দিয়ে কোনো রকম কাজ করাতে চাইছিল না। অর্থাৎ সে জামিলকে ধোঁকা দিয়েছিল, যেটা জানার পর জামিল অনেক বেশি রেগে যায়। সে স্টিভেনকে বাধা দিতে গেলে স্টিভেন তাকে গুলি করার হুমকি পর্যন্ত দেয়। অন্যদিকে ইউসুফ যায় ওয়াঙ্গির সাথে দেখা করতে, যেখানে সে ওয়াঙ্গিকে এইবার তার দেখা ওই অদ্ভুত কল্পনার ব্যাপারে জানায়, যেটা শোনার পর ওয়াঙ্গি এখানে ভীষণ ঘাবড়ে যায়। বিশেষ করে ইউসুফ যখন ওই সুরটি গুনগুন করতে শুরু করে, যে সুর সে ওই স্বপ্নে দেখেছিল, তখন ওয়াঙ্গি ভীষণ ভয় পায় এবং তাকে চুপ করতে বলে। এখন ওই দিন মুনির তার বাড়িতে সিথিকে ডেকেছিল খাবার খাওয়ার জন্য। সে মূলত নিজ হাতে রান্না করতে চলেছিল, যে রান্না সে একদমই পুড়িয়ে ফেলে। সিথি, হুসনা এবং মনির এক জায়গা বসে খাবার খায়। এমন সময় সিথির কাছে কল আসে এবং সে জানতে পারে এএসপির কামিলকে ধরে আনার ব্যাপারে। এএসপির এই কাজে তারা দুজনই বেশ অবাক হয়। তারা বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই তার অন্য কোনো মতলব আছে। এ কারণেই তারা দুজনই তখন বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে, যার ফলে ভীষণভাবে কষ্ট পায় ছোট্ট হুসনা।
দৃশ্য চলে আসে পুলিশ স্টেশনে। আমরা দেখতে পাই এএসপি কামিলের সাথে দেখা করতে এসেছে। সে এখানে কামিলকে একটা ফাইল দিয়ে বলে এখানে সাইন করতে। এটা ছিল এই কেসের পুলিশ রিপোর্ট, যেখানে দায়ী সাব্যস্ত করা হয়েছিল কামিলকে। কামিল এটা দেখে বেশ অবাক হয়ে যায়। তখন এএসপি তাকে উস্কাতে থাকে যে এমনিতেই সে ফেঁসে গিয়েছে, আর তার বাবাও এখন তাকে ফাঁসাতে চাইছে। মূলত কামিল এবং স্টিভেনের প্ল্যান ছিল যে তাদের বাবা ছেলেকে একজন আরেকজনের বিরুদ্ধে উস্কে দিবে, যার ফলে তারা নিজেই নিজেদেরকে শেষ করে দিবে। এখন দৃশ্য চলে যায় ইউসুফের বাড়িতে, যেখানে ইউসুফ আকবের সাথে কথা বলছিল। এখানে একটা রহস্য ইউসুফের সামনে খোলে। আকব আসলে এই পর্যন্ত কোনোদিনও কোনো কালো জাদু করেইনি, বরং সে মহান আল্লাহ তাআলার পথে থেকেই মানুষের সেবা করত, অর্থাৎ রুকিয়ার মাধ্যমে জিন ভূত তাড়াত। একথা শুনে ইউসুফ অবাক হয়ে যায়। তখন আকব তার এই ভণ্ডের মুখোশ ধরে রাখার কারণ বলে। মূলত আজ থেকে 40 বছর আগে এই গ্রামে একজন ধনী ব্যক্তির খুন হয়েছিল। সকলে ভেবেছিল হয়তোবা সে তার স্ত্রী সন্তানকে মেরে পালিয়ে গিয়েছে, তবে এমনটি নয়, বরং তাকে খুন করেছিল একটা কালো জাদু করা সংঘ, যারা কিনা জঙ্গলের মাঝে থাকা ওই পিঁপড়ার বাসার পূজা করত। আকবের মতে সেখানে রয়েছে কোনো এক শয়তানের বাস, যার পূজার মাধ্যমে মানুষ অর্থ সম্পদ সহ সমাজের বুকে নিজের সম্মানও প্রতিষ্ঠা করতে পারে। সেখানে অনেকেই অনেককে বলি দিয়েছে নিজেদের লাভের জন্য। এই বলি এবং পূজার মাধ্যমেই ওই শয়তান ওই স্থান থেকে বেরিয়ে আসতে পারবে আমাদের দুনিয়াতে, যেটা জানার পর থেকে আকব চেষ্টা করছিল যে কোনোভাবে ওই শয়তানকে আটকানোর। এ কারণেই সে ভণ্ডের মুখোশ ধরে ওই স্থানের উপর বিভিন্ন ধরনের রিচুয়াল করত, যাতে করে মানুষেরা ওই স্থানটিকে ভয় পায় এবং দূরে থাকে। তবে এখন তার মনে হচ্ছে সেই কাজে কিছুতেই সফল হচ্ছে না। ওই শয়তান খুব শীঘ্রই বেরিয়ে আসবে। একথা জানার পর ইউসুফ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে এত বছর ধরে তার বাবাকে ভুল বুঝে এসেছে। এমনকি সে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল কারণ তার বাবাকে সে একজন কালো জাদুকর বলে মনে করত। তাই সেই সাথে আমরা এটাও জানতে পারি যে ওয়াঙ্গিকেও ভালো পথের শিক্ষা দিয়েছিল আকব। এখন আমরা ওয়াঙ্গিকে দেখতে পাই, যে কিনা জান্নাতের সাথে দেখা করতে গিয়েছিল। জান্নাতকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না দেখে ওয়াঙ্গি তার কানের কাছে যায় এবং কিছু একটা বলে এরপর সে জান্নাতকে বলে যে তারা যত বেশি দুর্বল হবে ততই মানুষ তাদেরকে পেয়ে বসবে। তাই এখন সময় এসেছে জান্নাতের স্ট্রং হওয়ার। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে সরাসরি গিয়ে এএসপিকে প্রশ্ন করে মনির যে তার পরবর্তী পরিকল্পনা কি। যা শুনে এসপি এবার মনির এবং সিথি দুজনের উপরই রেগে যায়, যে কারণে সে তাদের দুজনকেই এই কেসের থেকে সরিয়ে দেয়। ফলে তারা বুঝতে পারে যে তারা কামিলকে যাতে ইন্ট্রোগেশন না করতে পারে, এ কারণেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তারা হাল ছাড়ে না। তারা ঠিক করে যে তারা এই কেসের উপর কাজ করা বন্ধ করবে না, এমনকি তারা এএসপির মুখোশ খুলে ছাড়বে। এদিকে আমরা ওই সময় হাজরাকে দেখতে পাই, যে কিনা কাজ করছিল। এমন সময় তার দিকে কেউ একজন এগিয়ে আসে। দৃশ্য চলে যায় তার মা আরজুর কাছে। এখানে আরজুর দোকানে এসেছিল মুনির। মুনির যখন দোকান থেকে বেরিয়ে যাবে এমন সময় সে জানতে পারে আরজুর মেয়ে হাজরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তারা সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মুনির যখন এইসব নিয়ে ব্যস্ত ছিল তখন ওই সময় আমরা মুনিরের মেয়ে হুসনাকে দেখতে পাই, যে কিনা বাবার বারবার নিষেধ করা সত্ত্বেও বাড়ির বাইরে গিয়েছিল। এখানে একটা গাড়ি এসে তার কাছে থামে। তখন হুসনা গাড়ির ভেতরে স্বেচ্ছায় উঠে বসে। এদিকে হাজরাকে খুঁজে না পাওয়ার কেসের তদন্ত করতে গিয়ে সিথি দেখতে পাই হাজরার ফোন তো সেখানেই পড়ে আছে। দেখে মনেও হচ্ছে না যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর উপর আবার তারা যাকে সন্দেহ করছে অর্থাৎ জামিল, সে কেনই বা হাজরাকে কিডন্যাপ করবে, তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। তখনই তাদের মাথায় আসে যে এই সব কাজে তাদের হেল্প করতে পারে ইউসুফ। তখন আমরা ইউসুফের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ইউসুফের বাবা আকব দেখতে পাই ওয়াঙ্গি জান্নাতের বাড়ি থেকে ফিরে আসছে। সে এখানে ওয়াঙ্গিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন পুরনো সবকিছু ভুলে যায় এবং নতুন করে সুন্দর করে জীবন গঠন করে। পুরনো কষ্ট রাগ ধরে রাখলে তার জীবন কখনোই সুন্দর হবে না। ওয়াঙ্গি তার কথা শুনে সেখান থেকে চলে যায়। আকবের পর যায় তার ছেলে ইউসুফের সাথে কথা বলতে, যেখানে ইউসুফ সূরা তেলাওয়াত করছিল। আকব এখানে ইউসুফকে বলে যে সে কি সত্যিই ওয়াঙ্গিকে ভালোবাসে। ওয়াঙ্গিকে আকব কুড়িয়ে পেয়েছিল, যে কারণে সে ওয়াঙ্গির অতীতের ব্যাপারে খুব একটা ভালো জানে না। ইউসুফ কি তাকে সবভাবে একসেপ্ট করে নিতে পারবে? ইউসুফ বলে সে ওয়াঙ্গিকে যে কোনোভাবে একসেপ্ট করে নিতে রাজি আছে। যা শুনে আকব তাকে প্রমিস করতে বলে যে সে কখনোই ওয়াঙ্গিকে একা ছাড়বে না। সে সবসময় ওয়াঙ্গির পাশে থাকবে এবং নিজের ভালোবাসার আলো দিয়ে তার জীবনটিকে আলোকিত করে তুলবে। ইউসুফ প্রমিস করে।
তখনই সেখানে আসে মুনির। মুনির এখানে ইউসুফের কাছে জানতে চায় যে সে হাজরার ব্যাপারে কোনো কিছু কল্পনায় দেখেছে কিনা, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা শুনে আকুব বলে যে তারা বড় কিছু দেখতে গিয়ে ছোট ছোট ইশারাগুলো ইগনোর করে। মুনিরের উচিত হবে না এই ধরনের ইশারা ইগনোর করা। এমনিতেই পিঁপড়ার ওই বাসা রং বদলাচ্ছে, এর মানে এর ভেতরকার শয়তান আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠছে, তাই তাদের সাবধান থাকতে হবে। তখনই আচমকা মুনির দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে মায়রার আত্মা। আকুব বলে ওঠে যে সে যেন এইসব কিছু ইগনোর না করে, যা শুনে মুনির আরো বেশি চমকে যায়। এর মানে আকুবও মায়রার আত্মা দেখতে পারছিল। দৃশ্য চলে যায় জান্নাতের কাছে, যে কিনা তখনও পর্যন্ত ছটফট করছিল রাশেদের কারণে। আচমকা সে চোখ মিলতেই দেখতে পায় যে সে ওই পিঁপড়ার বাসার কাছে রয়েছে। আশপাশ থেকে কিছু কণ্ঠ তার কানে ভেসে আসছিল, যারা কিনা তাকে বারবার বলছিল যে সে অনেক বেশি স্ট্রং, সে যেন ভেঙে না পড়ে। যা শুনে জান্নাত আরো বেশি ঘাবড়ে যায়। সে নিজের কান ধরে বারবার বলতে থাকে যে এই সব কিছু তার কল্পনা। এগুলো বলতে বলতেই সে ফিরে আসে নিজের বিছানায়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি জান্নাতের সাথে এমনটি প্রায়ই হতো। এর মানে কি জান্নাতের কাছেও কোনো শক্তি ছিল, নাকি এই সব কিছু চাল ছিল পিঁপড়ার বাসায় থাকা ওই শয়তানের? এই ব্যাপারটা বোঝার জন্য মুনির এবং ইউসুফ তখনই চলে যায় ওই পিঁপড়ার বাসার কাছে, যেখানে আবারও কিছু মোমবাতি জ্বালানো ছিল। সেই সাথে আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছিল এখানে হয়তো বা আবারও কেউ পূজা করেছে। তারা বুঝতে পারছিল না যে এই পিঁপড়ার বাসার এত পরিবর্তন কিভাবে হচ্ছে, তাই মুনির ঠিক করে যে সে এটা ভেঙে দেখবে। তখনই তার কাছে কল আসে সিথির। সিথি জানায় হাজরা বাড়িতে ফিরে এসেছে। সে মূলত খালিফের সাথে মিলে রামেশকে দেখতে গিয়েছিল, ফলে এখন সে ফিরে আসায় সকলে হাঁপ ছেড়ে বাঁচে। তখনই মুনিরের মনে পড়ে তার নিজের মেয়ের কথা, তাই তো সে কল করে হুসনাকে। হুসনা কল রিসিভ করে জানায় যে সে বাড়িতেই আছে, অর্থাৎ সে তার বাবাকে মিথ্যা বলছিল, কেননা তার মতে তার বাবা অযথাই খুব বেশি চিন্তা করে। এটা দেখে এএসপি আরো বেশি খুশি হয়ে যায়। সে এখানে হুসনাকে একটা বোতল দেয় পানি পান করতে, যেটাতে পানি খাওয়া মাত্রই হুসনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফলে এএসপির জন্য তাকে কিডন্যাপ করা খুবই সহজ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জান্নাতকে, যে কিনা আয়নার সামনে বসে নিজে নিজের চুল আঁচড়াচ্ছিল। তবে পরক্ষণেই আমরা দেখতে পাই সেখানে তার চুল আঁচড়ে দিচ্ছে ওয়াঙ্গি। ওয়াঙ্গি এখানে জান্নাতকে বলে সে যেন চিন্তা না করে, তার যে শক্তি তা কেউ কখনো নিতে পারবে না। যা শুনে জান্নাত খুশি হয়ে যায়। ফলে আমরা বুঝতে পারি ওয়াঙ্গি এবং জান্নাতকে যেমনটি দেখতে লাগছিল তারা আসলে তেমনটি নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে সিথি গিয়ে পৌঁছায় ওই পিঁপড়ার বাসার কাছে, যেখানে ইউসুফ টর্চ হাতে দাঁড়িয়েছিল এবং মুনিশ সেটা খুঁড়ছিল। এটা খুঁড়তে খুঁড়তেই সে হতবাক হয়ে যায়, কেননা সে সেখানে খুঁজে পেয়েছিল একটা মাথার খুলি। তবে একটা নয়, সেখানে পোতা ছিল 20টারও বেশি লাশ। পুলিশের টিম এসে এগুলোকে উদ্ধার করে এবং সেখানে শুরু করে দেয় তদন্ত। তবে এই ব্যাপারটা ভালোভাবে মেনে নিতে পারে না এএসপি। সে মুনিরের উপর রাগ দেখাতে থাকে যে তাকে তো কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাহলে সে কেন এখানে এসে কাউকে কিছু না বলে এই জায়গাটি খুলল। কথা বলে সে হুমকি দামকি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে সিথি আসে। সে মুনিরের সাথে কথা বলছিল, এমন সময় তার কাছে আসে লাইলার কল, যেখানে তার বেস্ট ফ্রেন্ড লাইলা তাকে একটা অনুরোধ করে। সে বলে এর মধ্যে থেকে কোনো লাশের কাছে যদি ফুলের আকৃতির কোনো পেন্ডেন্ট সে পায়, তাহলে অন্তত পক্ষে সে যেন লাইলাকে এই ব্যাপারে জানায়। সিথি এই ব্যাপারে প্রমিস করে চলে যায় মুনিরের কাছে। তখন মুনির হুসনাকে কল করার চেষ্টা করছিল, তবে সে কিছুতেই কল পিক করে না, যা দেখে প্রথমে তো মুনিরের মনে হচ্ছিল যে হুসনা হয়তো বা ঘুমিয়ে গিয়েছে। তবে সিথি তাকে বলে দ্রুত গিয়ে বাড়িতে চেক করতে, এমনিতেও খুনি আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। যা শুনে মুনির তখনই বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই কল্পনার মানে না বুঝতে পেরে ইউসুফ অনেক বেশি ভেঙে পড়েছিল। সে তার বাবাকে ধরে কাঁদতে থাকে যে সে এই শক্তি চায় না, যে শক্তি দিয়ে সে কারোর প্রাণ বাঁচাতে পারছে না। এই জিনিসটা গোপনে শুনছিল ওয়াঙ্গি, সেও কাঁদছিল। এমন সময় তাদের বাড়িতে ছুটে আসে মুনির, কেননা সে বাড়িতে গিয়ে কোথাও হুসনাকে খুঁজে পায়নি। ফলে সে বুঝতে পেরেছিল ইউসুফ এবারের বার কল্পনায় হুসনাকেই দেখেছে। তাই মুনির এখানে তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে তার মেয়েকে খুঁজে বের করতে সাহায্য করতে, কেননা এখন পর্যন্ত তারা কাউকে বাঁচাতে পারেনি। সে তার মেয়েকে কিছুতেই হারাতে চায় না। তখন আকুব বলে সে তাকে সাহায্য করবে। কথা বলে আকুব একটা রিচুয়াল শুরু করে, যে রিচুয়ালের মাধ্যমে সে জানতে পারে যে হুসনা কোনো একজন লোকের সাথে তার গাড়িতে করে গিয়েছে। সেই সাথে সে এখনো পর্যন্ত নিরাপদে আছে এবং এই গ্রামেই আছে, তাই তাকে দ্রুত খুঁজে বের করা উচিত। মুনির তাই আর এক মুহূর্ত দেরি না করে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
হঠাৎই গাড়িতে যাওয়ার সময় সে দেখতে পায় পেছনের সিটে বসে আছে তার বোন মায়রার আত্মা। সে পিছে তাকাতেই দেখতে পায় সেখানে কেউই নেই। তখন আচমকাই মায়রা গাড়ির সামনে চলে আসে, ফলে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে মুনির কোনো মতে নিজেকে বাঁচায়। তখনই আমরা অন্য এক রাস্তার মাঝখানে একটা পুলিশের গাড়ি দেখতে পাই, যে গাড়িতে ছিল কামিল। কামিল বুঝতে পারছিল না যে পুলিশ তাকে এখানে কেন নিয়ে এসেছে। তখনই ওই গাড়িতে এসে বসে স্টিভেনের বডিগার্ড, যাকে পাঠানো হয়েছিল কামিলকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার জন্য। তবে কামিলও এখানে যথেষ্ট চালাক ছিল। সে পুলিশের পকেট থেকে বন্দুক নিয়ে স্টিভেনের ওই বডিগার্ডকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সিথিকে দেখতে পাই, যে কিনা সেখানে থাকা একটা লাশের কাছে ওই নেকলেস পাই যেটা খুঁজতে বলেছিল লায়লা। এটা পেয়ে সে লায়লাকে সেখানে ডেকে নেয়। তবে তার আগেই সেখানে চলে আসে মুনির। মুনির যখন দেখতে পায় এএসপি সেখানে নেই, তখন সে আরো বেশি রেগে যায় এবং স্টিভেনের বাড়ির উদ্দেশ্যে তখনই বেরিয়ে পড়ে। তার পিছু পিছু যাচ্ছিল সিথি, তবে পথেই তার দেখা হয় লায়লার সাথে। সে লায়লাকে ওই নেকলেসটি দেখায়, যেটি ছিল লায়লার মায়ের। অনেক বছর আগে লায়লার বাবা মা হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল। এখন সে বুঝতে পারে যে তারা গায়েব হয়ে যায়নি, বরং তাদেরকে এখানেই খুন করে পুঁতে রাখা হয়েছিল। এখন অন্যদিকে আমরা দেখতে পাই মুনির পৌঁছে গিয়েছে স্টিভেনের বাড়িতে। সে সেখানে গিয়ে একদমই পাগলামি করছিল, যাকে কোনো মতে সামলে নেয় সিথি। সিথি তাকে বোঝায় যে এখন মাথা গরম করার সময় নয়, বরং মাথা ঠান্ডা করে হুসনাকে খুঁজতে হবে। তাই তারা দুজনই চলে যায় পুলিশ স্টেশনে, কামিলের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটা দেখতে। তবে কামিল তো সেখানে ছিল না, তাকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। এদিকে ঠিক ওই সময় ইউসুফ ঘুমের মাঝে আবারও একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে ছোট্ট এক বাচ্চা মেয়েকে চুল আশ্রয় দিচ্ছিল ওই শয়তানটি। সেই সাথে পানিতে ডুবে মরছিল কেউ একজন। এই জিনিসটা দেখার পর ইউসুফ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তাকে সামলাতে এগিয়ে আসে তার বাবা। এদিকে আমরা দেখতে পাই জামিলের বাড়িতে এসেছে স্টিভেন। সে চাইছিল এই প্রজেক্টটি যাতে জামিল তার নামে করে দেয়, আর এর জন্য সে তাকে কামিলকে নিয়ে ভয় দেখাতে থাকে। যেহেতু কামিল নিজে মনে করছিল যে জামিলি তাকে মারতে চাইছে, তাই সে তার বাবার কাছে আসে না। আর এই জিনিসটারই সুযোগ নেয় স্টিফেন। সে জানায় কামিল তার কাছে রয়েছে, তাই কামিলের জীবন বাঁচাতে গিয়ে এই প্রজেক্ট সেই সাথে কোম্পানি স্টিভেনকে দিয়ে দেয় জামিল। ওই দিনই কামিল একটা বন্দুক হাতে চলে আসে তার বাবাকে খুন করার জন্য, যা দেখে জামিলের আর বুঝতে বাকি থাকে না যে কামিলকেও স্টিভেন ভুল বুঝিয়েছে। তাই সে কামিলকে বুঝিয়ে কোনো সময় নষ্ট করে না, বরং সে লকার থেকে কিছু টাকা কামিলের হাতে দিয়ে দেয়। আর এরপর বলে তারা ফেসে গিয়েছে স্টিভেনের জালে, তাই কামিল যেন দ্রুত এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যায়। কামিলও আর কথা বাড়ায় না এবং বেরিয়ে যায়। অন্যদিকে এই সকল কল্পনার কারণে ইউসুফের অবস্থা বেশ বেগতিক হয়ে উঠেছিল। আকবের মতে ইউসুফের কারিনজিন অনেক শক্তিশালী। এ কারণেই সে ইউসুফকে কল্পনার মাধ্যমে আগে থেকেই সবকিছুর ব্যাপারে সতর্ক করে। আর যেহেতু জিনের আসর রয়েছে, এ কারণেই হয়তোবা তার উপর এইসবের প্রভাব পড়ছে। এখানে যখনই ওয়াঙ্গি জানতে পারে যে হুসনা কিডন্যাপ হয়েছে, তখন সে ভীষণ চিন্তায় পড়ে যায় এবং তখনই চলে আসে তার ঘরে, যেখানে আগে থেকেই কামিল তার জন্য অপেক্ষা করছিল। এখানে তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে কামিলকে তার বাবার বিরুদ্ধে অনেক আগে থেকেই উস্কাচ্ছিল ওয়াঙ্গি। তবে এখন যেহেতু কামিল বুঝতে পেরেছে যে তার বাবা তার সবটুকু দিয়ে কামিলকে বাঁচাতে চায়, তাই সে ওয়াঙ্গির উপর ভীষণভাবে রেগে যায়। এখানে তাদের দুজনের মধ্যে হাতাহাতিও হয়, যে সুযোগে ওয়াঙ্গি তার মাথা থেকে বেশ কিছুটা চুল ছিঁড়ে নেয়। আমরা দেখতে পাই ওই রাতে ওয়াঙ্গি ওই চুলের সাহায্যে কালো জাদু করছিল। ওয়াঙ্গির ঘরের ভেতরেই কালো জাদু করার এই ঘরটি লুকানো ছিল, অর্থাৎ ওয়াঙ্গি সেই ব্যক্তি যে কিনা ওই শয়তানের পূজা করে। আমরা দেখতে পাই ওয়াঙ্গি কালো জাদু করার সাথে সাথে কামিলের খুব অদ্ভুত লাগতে শুরু করে। সে পুরোপুরিভাবে ওয়াঙ্গির বশে চলে আসে, আর এরপর সামনে থাকা জলাশয়ে নেমে নিজেই নিজেকে শেষ করে দেয়। আর এরপর ওয়াঙ্গি ভয়ানকভাবে তাকিয়ে পড়ে। সাথে সাথে দৃশ্য চলে যায় অতীতে। আমরা ওই রাতের দৃশ্য দেখতে পাই যে রাতে ওয়াঙ্গির জীবন পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। এই গ্রামটি ইন্দোনেশিয়ার এমন একটা জায়গায় অবস্থিত ছিল যেখান থেকে ইল্লিগাল ইমিগ্রেন্টরা প্রবেশ করত। ওয়াঙ্গির বাবা মাও তাদের মধ্য থেকেই একজন ছিল, তবে আসার পথে তারা সমুদ্রেই মারা যায়। এর ফলে ওয়াঙ্গি এই গ্রামে পৌঁছে পুরোপুরিভাবে একা হয়ে যায়। ছোট্ট ওয়াঙ্গি যখন রাতের বেলা বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, তখনই তার দেখা হয় জামিল এবং কামিলের সাথে। জামিল ওই রাতে কাউকে বলি দেওয়ার জন্য খুঁজছিল। সে ওয়াঙ্গিকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, তাই তারা দুজন মিলে তাকে নিয়ে যায় পিঁপড়ার ওই বাসার কাছে বলি দিতে। ওই সময় লাইলার বাবা মাও ওই রাস্তা ধরেই বাড়িতে ফিরছিল, যাদের সাথে ছিল লাইলার ছোট্ট বোনটি। এখানে লাইলার বাবা জামিল এবং কামিলকে এই বলি দিতে দেখে ফেলে।
তাই তো সে ওয়াঙ্গির জীবন বাঁচাতে এগিয়ে আসে। তবে এই হাতাহাতির দরুন ছুরি গিয়ে লাগে ওয়াঙ্গির চোখে। এর ফলে ওয়াঙ্গির জ্ঞান ফিরে আসে এবং সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এদিকে লাইলার বাবাকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছিল জামিল। সে কামিলকে বলে ওয়াঙ্গির পিছু করতে এবং সে নিজে যায় লাইলার মাকে হত্যা করতে। তখন লাইলার মা কোনো মতে মেয়েকে বাঁচানোর জন্য আরজুর বাড়ির দিকে দৌড়ে যায়। সেখানে সে তার ছোট্ট বাচ্চা শিশুকে দরজার কাছে শুইয়ে দেয়। আর এরপর জামিলের নজর নিজের দিকে আকর্ষিত করার জন্য সে অন্যদিকে দৌড়াতে থাকে। জামিল এখানে তাকেও শেষ করে দেয়। তবে শেষ করা যায় না ওয়াঙ্গিকে। কামিল যতক্ষণে ওয়াঙ্গির কাছে পৌঁছায় ততক্ষণে আকব সেখানে পৌঁছে গিয়েছিল। সে ওয়াঙ্গিকে জঙ্গলের মাঝে অজ্ঞান অবস্থায় দেখে দ্রুত নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। আর এর পরের ঘটনা তো আমরা জানি। ওয়াঙ্গি পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায় এবং ঠিক করে নেয় যে সে জামিল এবং কামিলের প্রতি প্রতিশোধ নিবে, যে ব্যাপারটা খুব ভালো করে জানতো আকব। আর এই কারণেই আকব সবসময় ওয়াঙ্গিকে বোঝাতো। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই আকব আবারও এসেছে ওয়াঙ্গিকে বোঝাতে। আর এখানেই আকব এটা দেখে চমকে যায় যে ওয়াঙ্গি তো চোখে দেখতে পারে। এর মানে তার চোখ অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে। তবে এটা কিভাবে ঠিক হলো এই কথা জিজ্ঞাসা করলে ওয়াঙ্গি বলে যে সে পুরোপুরিভাবে চোখে দেখতে পায় না, ঝাপসা দেখতে পায়, তাও হয়তো বা আকবের দেখানো প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে। তবে আমরা বুঝতে পারি এই ব্যাপারেও কোনো না কোনো রহস্য ছিল, কেননা সে কালো জাদু করে এই কথা এখনো পর্যন্ত আকব জানতো না। আমরা দেখতে পাই কামিলের লাশ পাওয়া গিয়েছিল সমুদ্রের তীরে। এখানে তদন্তের সময় মুনির কামিলের গাড়ির ভেতরে স্পেলের অনেক কাগজপত্র পায়, যা থেকে সে বুঝতে পারে কামিলের উপর কালো জাদু করা হয়েছিল। সেই সাথে এটাও প্রমাণ পায় যে মাহেশ্বরীর মৃত্যুর সাথে কামিলের মৃত্যুর মিল রয়েছে। এদিকে স্টিভেন এবং এএসপি কেউই বুঝতে পারছিল না যে কামিল কেন নিজেকে নিজে শেষ করে দিবে। অন্যদিকে জামিল চলে যায় আরজুর কাছে। সে সেখানে গিয়ে আরজুকে এক প্রকার হুমকি দিয়ে আসে যে আরজু তাকে অভিশাপ দিয়েছিল, এর ফলেই হয়তো বা কামিল মারা গিয়েছে। তাই সে এখন আরজুকে বলে যে তার তো হারানোর মতো কিছুই নেই, আরজুর তো আছে হাজরা, সে যেন হাজরার দিকে নজর রাখে। অর্থাৎ সে এখানে ইনডাইরেক্টলি তাকে হুমকি দিয়ে যায়। এদিকে হাজরা তখন রামেশ এবং খালিফের সাথে যায় মুসার কাছে। তারা সেখানে গিয়ে মুসার সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যেখানে মুসাও তাদেরকে সাহায্য করতে চায় হাইকালের মৃত্যুর ব্যাপারে খোঁজ দিয়ে। এর জন্য হাজরা এবং খালিফকে নিয়ে এসে চলে যায় জামিলের বাড়িতে। এদিকে রামেশের একটু কাজ থাকায় সে পরবর্তীতে আসবে বলে জানায়। অন্যদিকে আমরা জান্নাতকে দেখতে পাই যে কিনা জঙ্গলের মাঝে পাগলের মতো দৌড়াচ্ছিল। ওয়াঙ্গির ভয়ানক কণ্ঠ যেন তাকে বারবার কাছে ডাকছিল। আচমকাই আমরা ওই সুরটা শুনতে পাই যেটা ইউসুফ প্রায় তার স্বপ্নে দেখত। আর এই সুরের সাথে সাথে জান্নাতের সামনে হেঁটে আসে ওয়াঙ্গি, যার দুই চোখ একদমই ঠিক ছিল। এর মানে তার চোখে কোনো সমস্যা ছিলই না। এর মানে সে আকবকে মিথ্যা বলেছিল যে সে ঝাপসা দেখছে। এখানে জান্নাত ওয়াঙ্গিকে নিজের গুরু হিসাবে গ্রহণ করে নেয়। হতে পারে তার কাছে স্পেশাল শক্তি আছে, এটা বোঝার পর ওয়াঙ্গি তার ব্রেন ওয়াশ করেছিল। এখন এদিকে মুনির এবং সিথি যায় ইউসুফের কাছে সাহায্য চাইতে। ইউসুফ তাকে তার স্বপ্নের ব্যাপারে জানিয়ে দেয়, যেখানে সে কামিলকে ডুবে মরতে দেখেছিল। এখানে কামিলের গাড়িতে পাওয়া ওই স্পেল এবং ফল দেখে আকব বুঝে যায় যে এই সব কিছুর পেছনে রয়েছে ওয়াঙ্গি। তবে সে তখনই কিছু বলে না। অসুস্থ অবস্থাতেও ইউসুফ মুনিরদেরকে সাহায্য করতে চাইছিল, এ কারণে সে তাদের সাথে যেতে চায়। সে যখন গাড়িতে বসেছিল তখন আকব মুনিরকে জানায় যে এই সব কিছুর পেছনে হয়তো বা ওয়াঙ্গি রয়েছে, যা শুনে মুনির একদমই হতবাক হয়ে যায়। আকব এখানে মুনিরকে বলে সে যেন এই ব্যাপারটা কিছুতেই ইউসুফের সাথে শেয়ার না করে, তাহলে সে একেবারেই ভেঙে পড়বে। অন্যদিকে ওই সময় আমরা ওয়াঙ্গিকে দেখতে পাই, যে কিনা জান্নাতকে নিয়ে পৌঁছে গিয়েছিল ওই পিঁপড়ার বাসার স্থানে। সেখানে পুলিশেরা যারা ছিল তাদেরকে সে অজ্ঞান করে দেয়। আর এরপর সেখানে বসে রিচুয়াল করতে শুরু করে। আর এই রিচুয়াল সম্পন্ন করা মাত্রই সে জঙ্গলের মাঝে থাকা একটা কুঁড়ে ঘরের সামনে পৌঁছে যায়, যে ঘরের ভেতরে স্টিভেনের লোকেরা হুসনাকে বেঁধে রেখেছিল। আচমকাই সেখানে ওই সুর বেজে ওঠে। সুরের তালে তালে যেন ওই লোকগুলো পজেস হয়ে যায়। হুসনাও বেরিয়ে চলে আসে ওয়াঙ্গির কাছে। ওয়াঙ্গি তাকে স্পর্শ করা মাত্রই ওই পিঁপড়ার বাসার স্থানটিকে দেখতে পায়, যা দেখা মাত্রই সে বুঝতে পারে হুসনার সাথে ওই স্থানের কোনো কানেকশন রয়েছে, অর্থাৎ ওই শয়তানের। আর এরপর সে সেখানে থাকা ওই লোকগুলোকে অজ্ঞান করে সেখান থেকে বেরিয়ে পড়ে হুসনা এবং জান্নাতকে নিয়ে। এদিকে আকবের কাছ থেকে মুনির যখন বুঝতে পেরেছিল যে ওয়াঙ্গি কামিলকে মেরেছে, তখন সে ভেবেছিল ওয়াঙ্গি হয়তোবা জামিলদের বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ সে তাদের উপকার করছে। তারা জামিলদের বাড়িতে যেতে চাইছিল, তবে ইউসুফ চাইছিল আগে নামাজ আদায় করতে। তাই ইউসুফকে নিয়ে মুনির যায় তার বাড়িতে নামাজের জন্য। অন্যদিকে সিথি রওনা দেয় জামিলের বাড়ির উদ্দেশ্যে।
মুনির নামাজ আদায় করতো না, এমনকি সে কিবলার দিকও চিনত না। তবে এখানে ইউসুফ তাকে আহ্বান জানায় নামাজ আদায়ের। যদিও প্রথমে মুনির না বলে দেয়, পরবর্তীতে তার মনে পড়ে যায় আকবের কথা, যে কিনা বলেছিল এরকম সিচুয়েশনে তাকে শুধুমাত্র একজনই সাহায্য করতে পারে, আর তা হলো মহান আল্লাহ তাআলা। এ কারণে মুনিরও পরবর্তীতে ইউসুফের সাথে নামাজ আদায় করে এবং ইউসুফকে অনুরোধ করে তার মেয়ের জন্য দোয়া করতে। অন্যদিকে ওই সময় আমরা জামিলদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে স্টিভেনের লোকের সাথে এএসপি এসেছিল। জামিল তো মনে করছিল যে তার ছেলের মৃত্যুর পেছনে তারা দায়ী, তবে তারা এখানে নিশ্চিত করে যে তারা কামিলকে মারেনি, এমনকি কামিল তো তাদের হাত থেকে অনেক আগেই ছুটে গিয়েছিল। তারা এখানে জামিলকে সহানুভূতি জানায়, সেই সাথে বলে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায় এবং তার যতটুকু আছে ততটুকু দিয়েই সে যেন নতুন করে আবার জীবন শুরু করে। তবে জামিল এখানে প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল। এএসপিকে সে ওই ফাইলও দিয়ে দেয়, যে ফাইলের ভেতরে ছিল তাদের সকলের করা সব অনৈতিক কাজ। হাজরারা বাইরে বসে এই সব কিছু লুকিয়ে দেখছিল। এখন ফাইল নিয়ে বাইরে আসা মাত্রই এএসপি ধোকা দেয় ওই বডিগার্ডকে এবং তার কাছ থেকে ফাইল নিয়ে তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। হাজরারা এখন সাহস করে জামিলের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। এমন সময় জামিলের কাছে ধরা পড়ে যায় তারা, যার ফলে তাদেরকে বন্দি করে জামিল কল করে সরাসরি তায়েবকে। সে তাকে বলে যে তার ছেলে মুসা এখন তার কাছে বন্দি, তাই এখন জামিল যা কিছু বলবে সে যেন তাই করে। অন্যদিকে ওই সময় আমরা তায়েবকে দেখতে পাই, যে কিনা জঙ্গলে ছিল। এদিকে সিথিও জামিলদের বাড়িতে যাওয়ার আগে জঙ্গলে এসেছিল, তবে সেখানে তায়েব তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর সে সরাসরি কল করে মুনিরকে, যেখানে মুনির জানায় যে সে জামিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিথিকেও সেখানে আসতে বলে। অন্যদিকে ওয়াঙ্গিকে খুঁজতে একাই বেরিয়ে পড়েছিল আকব। আকব এখানে রাস্তার মাঝখানে ওয়াঙ্গিকে দেখতে পায়, যে কিনা হুসনা এবং জান্নাতকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তাদের দুজনের কারোরই হুঁশ নেই। এটা দেখে আকবের বুঝতে আর বাকি থাকে না যে ওয়াঙ্গিকে যতটা ভালো মনে করছিল ততটা ভালো সে নয়। সে অলরেডি শয়তানের পথে চলে গিয়েছে, আর হয়তো বা এই দুজনকে সে ব্যবহার করতে চলেছে কোনো খারাপ কাজে। তাই সে এখানে ওয়াঙ্গিকে আটকানোর চেষ্টা করলে ওয়াঙ্গি তাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। তবে এতে আকব ভয় পায় না। সে বুঝতে পারছিল ওই শয়তান ওয়াঙ্গির প্রতিশোধের আগুনকে ব্যবহার করছে, তাই সে এখানে ওয়াঙ্গির হুঁশ ফেরানোর চেষ্টা করে। তবে ওয়াঙ্গি এখানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং তার হাতেই খুন হয় তাকে ছোটবেলা থেকে লালন পালন করা তার বাবা অর্থাৎ আকুব। ফলে ওয়াঙ্গিও অনেক বেশি ভেঙে পড়ে। আকুব তখন তাকে বোঝায় যে সে যেন তার এই মৃত্যুর জন্য কখনোই নিজেকে দায়ী না মনে করে, বরং তার মৃত্যুর জের ধরেই ওয়াঙ্গি যেন ভালো পথে চলে আসে এবং ইউসুফের সাথে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন স্থাপন করে। একথা বলতে বলতেই আকুব মারা যায়। তবে আমরা বুঝতে পারি ওয়াঙ্গি প্রতিশোধের আগুনে এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে এখন আকুবের মৃত্যুও তাকে খুব একটা যন্ত্রণা দেয় না, বরং সে জান্নাত এবং হুসনাকে নিয়ে আবারও রওনা দেয়। অন্যদিকে জামিলের বাড়িতে পৌঁছে গিয়েছিল মুনির এবং ইউসুফ। তারা ভেতরে প্রবেশ করতেই জামিল তাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং ইউসুফকে দিয়ে মুনিরের হাত বাঁধায়। এরই মাঝে মুনির সুযোগ বুঝে জামিলের উপর আক্রমণ করে। সে জামিলকে আটকে ফেলেছিল। এমন সময় ওই সুর ভেসে আসে। এই রহস্যময় সুর শুনে সকলের যেন ঘুম পাচ্ছিল। তখনই ভেতরে প্রবেশ করে ওয়াঙ্গি, হুসনা এবং জান্নাত, যাদেরকে নিজের ঝাপসা চোখে দেখতে পাই শুধুমাত্র মুনির। আর এরপর তারা জামিলকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। যতক্ষণে সিথি সেখানে আসে ততক্ষণে ওয়াঙ্গিরা সেখান থেকে চলে গিয়েছিল। তবে আসার পথে সিথি আকবের লাশ দেখেছিল, যেখান থেকে সে ওই ব্রেসলেটটি পেয়েছিল যেটা ইউসুফ ওয়াঙ্গিকে দিয়েছিল। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি যে রাতে ওয়াঙ্গিকে বলি দিতে নিয়ে যাওয়া হয়েছিল, ওই দিন চোখ কেটে যাওয়ায় ওয়াঙ্গির রক্ত পড়েছিল ওই পিঁপড়ার বাসায়, যার ফলে ওই শয়তান ওই সময় তাকে পোজেস করে নিয়েছিল। আর এর কয়েকদিন পরই আমরা দেখতে পাই এক রাতে হঠাৎই ওয়াঙ্গির ঘুম ভেঙে যায়, যেখানে শয়তান এসে তার ভেতরে প্রবেশ করে। ফলে আমরা বুঝতে পারি এত বছর ধরে ওয়াঙ্গি ওই শয়তানের বশেই ছিল এবং সে যা কিছু করছিল ওই শয়তানের ইশারাতেই করছিল, যে ব্যাপারটা কখনো কেউই বুঝতে পারেনি। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। মুনিরের জ্ঞান ফেরার পর সে সিথিকে সবকিছু খুলে বলে। সিথিও তাকে জানায় আকুবের মৃত্যুর ব্যাপারে, সেই সাথে ওয়াঙ্গির ওই ব্রেসলেটের ব্যাপারে। এরপর তারা দুজন মিলে যায় ইউসুফকে সবটা জানাতে। ইউসুফ এমনিতেই ভেঙে পড়েছিল তার বাবার মৃত্যুর কথা জেনে। আর এরপর যখন সে জানতে পারে যে ওয়াঙ্গি এই সব কিছুর পেছনে রয়েছে, অর্থাৎ তার বাবার হত্যার পেছনেও, তখন সে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না। সে এমনকি মুনিরকে বলে যে সে ঠিকই প্রমাণ করে দেখিয়ে দিবে যে ওয়াঙ্গি এইসবের পেছনে নেই। এর জন্য তো আগে তাদেরকে খুঁজে বের করতে হবে ওয়াঙ্গি কোথায় আছে।
তাই তারা তিনজন ঠিক করে যে আগে তারা ওয়াঙ্গিকে খুঁজবে। অন্যদিকে এএসপি এবার স্টিভেনকেও ধোঁকা দেয়। সে ওই কাগজপাতি পুড়িয়ে ফেলে এবং স্টিভেনকে বলে যে সে আর স্টিভেনের সাথে নেই। তাদের কাছে আর কোনো প্রমাণও নেই যে সে জামিলের কাছ থেকে টাকা নিয়ে সব অনৈতিক কাজ করত, কারণ সে অলরেডি ফাইল পুড়িয়ে ফেলেছে। ফলে স্টিভেন এবার এএসপির ওপর ভীষণ রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াঙ্গিকে, যে কিনা একটা ঘরের ভেতরে জামিলকে বেঁধে রেখেছিল। সেখানে উপস্থিত ছিল জান্নাত এবং হুসনাও। এখানে ওয়াঙ্গি প্রথমেই জামিলের একটা পা কেটে দেয়, আর এরপর সে রক্ত সংগ্রহ করতে থাকে একটা পাত্রে, যা দিয়ে সে কোনো রিচুয়াল করতে চাইছিল। অন্যদিকে ওয়াঙ্গিকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়ে পৌঁছায় মুনির, সিথি এবং ইউসুফ। বাড়ির ভেতরে প্রবেশ করে তারা ওই ঘরটিতে চলে যায় যেটা সবসময় ওয়াঙ্গি সকলের কাছ থেকে লুকিয়ে রাখত। সেই ঘরে ছিল কালো জাদু করার সব জিনিসপত্র। এই সকল জিনিস দেখে ইউসুফ ভীষণভাবে ভেঙে পড়ে। অন্যদিকে আমরা ওয়াঙ্গিকে দেখতে পাই, যে কিনা বুঝতে পেরেছিল হুসনার ভেতরে রয়েছে কোনো এক স্পেশাল পাওয়ার, যেটা দেখার জন্য সে হুসনার হাতে একটা কাঠ বসায়, আর এরপর তার রক্ত নিজের রক্তের সাথে মেলায়, যেখান থেকে সে জানতে পারে মনির এবং মায়রার ঘটনা। হয়তোবা মায়রার কারণেই হুসনার ভেতরে এই শক্তি এসেছিল, যেটা দেখে ওয়াঙ্গি অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর সে জামিলের কাছে এসে তার আরেক পাও কেটে দেয়। এমন সময় হঠাৎই জামিলকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় তায়েব এবং তার লোকেরা, যেটা বুঝতে পেরে ওয়াঙ্গি জান্নাতকে বলে হুসনার দিকে খেয়াল রাখতে। আর এরপর সে নিজের চোখে নিজের রক্ত লাগিয়ে দেয়। এর ফলে তায়েবরা তাকে দেখতে পারছিল না। তারা জামিলকে মুক্ত করে ফেলে ঠিকই, তবে তারা তাকে নিয়ে যেতে পারে না। তার আগেই ওয়াঙ্গি তার মন্ত্রের মাধ্যমে তাদেরকে বশ করে নেয় এবং এই বাড়ির বাইরে বের করে অজ্ঞান করে ফেলে। এরপর সে মন্ত্র বলে জামিলকে বশ করে এবং তাকে দিয়ে তার নিজের চোখ ছুরি দিয়ে কেটে দেয়, যেমনটি সে ছোটবেলায় ওয়াঙ্গির সাথে করেছিল। এদিকে আমরা দেখতে পাই পিঁপড়ার ওই বাসার কাছে পৌঁছে গিয়েছে মুনিররা। সেখানকার পরিবেশ দেখে তারা বুঝে যায় যে এখানে রিচুয়াল করা হয়েছে। তাই ইউসুফ এখানে দোয়া কালাম পড়তে শুরু করে, যার ফলে কষ্ট হতে থাকে ওয়াঙ্গির। সেই সাথে জামিল সহ বাকিদেরও হুঁশ ফিরে আসে। ইউসুফ তার কল্পনায় দেখতে পায় যে সকলকে এক স্থানে আটকে রেখেছে ওয়াঙ্গি এবং সে আশেপাশেরই কোনো একটা কুঁড়েঘরের ভেতরে রয়েছে। তাই তারা কুঁড়েঘর খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখান থেকে পালানোর চেষ্টা করছিল এএসপি, তবে সে পালাতে পারে না। সেখানে স্টিভেন চলে আসে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে ইউসুফরা পৌঁছে গিয়েছিল ওয়াঙ্গির ওই কুঁড়েঘরের সামনে, যেটা অদৃশ্য ছিল। তবে ইউসুফ এখানে কিছু একটা অনুভব করে এবং দোয়া কালামের মাধ্যমে ঘরটি দৃশ্যমান হয়ে যায় এবং সেটার দরজা আপনা আপনি খুলে যায়। ওয়াঙ্গি বুঝতে পারে সেখানে চলে এসেছে ইউসুফ, তাই সেও এখানে থেমে যায়। ইউসুফ ভিতরে এসে ওয়াঙ্গির সাথে কথা বলার চেষ্টা করে। অন্যদিকে মুনির ছুটে যায় তার মেয়ের কাছে, তবে তখনও পর্যন্ত হুসনার কোনো হুঁশ ছিল না। জান্নাত এবং হুসনাকে বাইরে পাঠিয়ে দিয়ে তারা তিনজন মিলে ওয়াঙ্গিকে বোঝানোর চেষ্টা করে যে সে যা করছে তা ঠিক না। এখন তার অন্ততপক্ষে জামিলকে ছেড়ে দেওয়া উচিত, এর ফলে তার কাছে সুযোগ থাকবে সঠিক পথে আসার। তবে ওয়াঙ্গি এখানে তাদের কোনো কথা শোনে না, বরং তাদের তিনজনকেই পাঠিয়ে দেয় অন্য এক জগতে, যেখানে ইউসুফের সামনে ছিল তার বাবা আকব, মুনিরের সামনে ছিল তার ছোট বোন মায়রা, আর সিথির সামনে ছিল তার বাবা। এখানে এই তিনজনই তাদের তিনজনকে দায়ী করছিল কোনো না কোনো কাজের জন্য, অর্থাৎ তাদের ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, যা খুব শীঘ্রই বুঝতে পারে ইউসুফ। তাই ইউসুফ আর একটা মুহূর্তও দেরি না করে তখনই দোয়া কালাম পড়তে শুরু করে। জোরে জোরে দোয়া পড়ার ফলে আমরা সকলের আসল রূপ দেখতে পাই। আসলে সকলের কাছে ছিল ওই শয়তানেরই এক একটা রূপ, যে কিনা আসল রূপে চলে আসে এবং ইউসুফের দোয়া পড়ার কারণে তার শরীরে আগুন ধরে যায়, যার ফলে তারা তিনজনই বেরিয়ে আসে আসল দুনিয়াতে। তখনও ওয়াঙ্গি জামিলকে খুন করে পারেনি, তাই ইউসুফ তাকে কোনো মতে আটকে দেয়। সে এখানে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। ইউসুফের এই ভালোবাসা দেখে ওয়াঙ্গি ফাইনালি নিজের ভুল বুঝতে পারে, তবে সে এটাও বুঝতে পারছিল যে এই শয়তানের পথ থেকে তার পক্ষে সরে আসা সম্ভব হবে না। ওই শয়তান তাকে ছাড়বে না, তাই সে নিজেই নিজের পেটে আঘাত করে ছুরি দিয়ে। এর ফলে ওয়াঙ্গি সেখানেই মারা যায়। ইউসুফ আপ্রাণ চেষ্টা করতে থাকে যে কোনো মতে ওয়াঙ্গির মুখ থেকে মৃত্যুর আগে কালেমা পড়াবে, তবে সেটা আর সম্ভব হয় না। তার আগেই ওয়াঙ্গির মৃত্যু হয়ে যায়। ওয়াঙ্গি মারা যাওয়ার সাথে সাথে হুসনা সহ সকলে স্বাভাবিক হয়ে যায়। সেই সাথে স্বাভাবিক জীবনে ফিরে আসে বাকিরাও। জামিলের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে গ্রেফতার করা হয় স্টিভেনকে। সেই সাথে জানা যায় এএসপি সেদিন ওই ফাইলটা পোড়াতে পেরেছিল না, তার আগেই রামেশ সেটা উদ্ধার করে নিয়েছিল। ফলে সকল অপরাধীরা তাদের যোগ্য শাস্তি পায়, যাদের মধ্যে ছিল তায়েবও।
তাই তো তায়েব এখানে তার একমাত্র ছেলে মুসাকে নিয়ে চিন্তিত ছিল। তখন মুনির তাকে একটা সুসংবাদ দেয় যে লাইলা মুসাকে দত্তক নিতে চায়, যে ব্যাপারে তার সাইন প্রয়োজন। এখানে তায়েব খুশি খুশি সাইন করে দেয়। তাদের পাশাপাশি জান্নাতের মতো একটা বাচ্চা মেয়ের সাথে এই ধরনের সম্পর্কের কারণে রাশেদকেও ভোগ করতে হয় কঠিন শাস্তি। সেই সাথে লাইলাও ফাইনালি জেনে যায় যে হাজরাই হলো তার সেই ছোট্ট বোনটি, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছিল। এতগুলো হ্যাপি এন্ডিং এর মধ্যে ইউসুফের জন্যই ছিল শুধুমাত্র স্যাড এন্ডিং, যেখানে তার বাবা এবং ভালোবাসা সবই হারিয়েছিল সে। এখন এই পৃথিবীতে তার আপন বলতে কেউই ছিল না, শুধু ছিল একজন ভালো বন্ধু মুনির। তবে আসলেই কি সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে লুকানো ছিল কোনো রহস্য? আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই, যেখানে হুসনা তার ঘরে বসে পেন্টিং করছিল। এমন সময় হঠাৎই ওই সুর বেজে ওঠে। হুসনা হাসতে শুরু করে তার সামনে দেখে। আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে ওয়াঙ্গি। ওয়াঙ্গি আস্তে করে দরজাটি বন্ধ করে দেয়। এর মানে কি ওয়াঙ্গের রূপ নিয়ে এখনো পর্যন্ত শয়তান হুসনার পেছনে পড়ে আছে? কেননা ওই শয়তানকে শেষ করা তো তাদের পক্ষে সম্ভব হয়নি। এর মানে কি সে আবারও ফিরে আসতে চলেছে? এই সকল ব্যাপারে জানতে পারবো যদি এই সিরিজের পরবর্তী কোনো পার্ট বের হয়। আশা করছি আপাতত এই সিরিজের গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। একটু কালো জাদু, একটু ভৌতিক বিষয়, আর অনেকটা টুইস্ট। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।